আর এটা পড়ানো উচিত ছিল কখন, এসি অল্টারনেটিং কারেন্টের একদম শেষে। তো প্রথমে যেগুলো আমাদের এইচএস এর বইয়ে থাকে সেগুলো একটু বলে দিই, তারপর আমরা এখানে কারেন্টের ফেজার সম্বন্ধে একটু বলে দেওয়া দরকার এখানে, কারণ ওটা কাজে লাগবে দুই জায়গাতেই। এরকম ল্যামিনেটেড থাকে, কোর থাকে, তো স্তরে স্তরে সাজানো থাকে, এরকম ট্রান্সফরমারটা ছোট ছোট দেখলেই হয়ে যাবে। এডি কারেন্টটা যাতে ছড়িয়ে না যায় তাই জন্য এরকম ল্যামিনেট স্তরে স্তরে এরকম করে সাজানো থাকে, এরকম লেয়ার থাকে বিভিন্ন। আর এখানে ইনপুট দেওয়া থাকে, অনেক পাক সংখ্যা থাকে, আর তারপরে এটা একটা সোর্স, এসি সোর্স, এসিতে কাজ করে ট্রান্সফরমার। ইএমএফটাকে আমরা বলছি আমরা E1। আর এখান থেকে একটা কারেন্ট, কিছু একটা কারেন্ট আছে সাপোজ, আর এটাকে আমরা বলছি প্রাইমারি কয়েল। আর এটা একটা কোর, আউটপুটটাকে এখানে পাক দেওয়া হয় এইভাবে। যতগুলো টার্ন রেশিও আমি দেবো আমার নিজে ঠিক করব, সেটা স্টেপ আপ করবো না স্টেপ ডাউন করব। তো এটা আমার আউটপুট, আর এখানে বাইরে একটা লোড রেজিস্ট্যান্স লাগানো হয়, সেটা হচ্ছে R। তো এই হচ্ছে বেসিক সার্কিট। তো কি কি বলা হচ্ছে এখান থেকে, নাম্বার অফ টার্নস হচ্ছে এখানে N1, এখানে নাম্বার অফ টার্নস হচ্ছে N2। এবার যদি আমি এসি ইনপুটে লাগাই তাহলে ইনপুটে কারেন্ট ফ্লো করবে, এটা একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো হলে এখানে ব্যাক ইএমএফ তৈরি হবে ফ্যারাডে ইন্ডাকশন ল অনুসারে। আর সেই ইএমএফটা যেটা ইএমএফ ইনডিউসড ইন দ্য প্রাইমারি ইকুয়াল টু মাইনাস N1 ডি ফাই বাই ডিটি, যেখানে ফাইটা হচ্ছে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। মাইনাস N1 ডি ফাই ডিটি, এই পরিমাণ ইএমএফ তৈরি হবে। সবসময় তার যে ইন্ডাক্টরের মধ্যে তার যে কজ সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, লেঞ্জের সূত্র মেনে চলে, তার জন্য একটা মাইনাস সাইন। আর এখানে যা যা ফ্লাক্স হচ্ছে সেম ফ্লাক্স এখানে সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে যেটুকু। এটা কারেন্ট একটা এরকম, তো এখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তো ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া, তার মানে ফ্লাক্স, এই ফ্লাক্স এখানে লিঙ্কড হচ্ছে। যদি আইডিয়াল ফাইডিয়াল ধরে নিই, এখানে সব ফ্লাক্স এখানে লিঙ্কড হচ্ছে, কোনো লিকড হচ্ছে না, হচ্ছে না, রেজিস্ট্যান্সের জন্য কোনো হিট নয়, জাস্ট এই সমস্ত ক্যালকুলেশনের জন্য 12 এর বইগুলো করা থাকে। তো এখানে এরকম সব লিঙ্কড হচ্ছে, এখানে যা যা আসছে সেম সেম। তাহলে আউটপুটে যেটা হবে, আচ্ছা এইটা আবার কত, এটা হচ্ছে E1 আমাদের, এটা হচ্ছে E1 মানে ইনপুটে যেটা, ইনপুটে যদি আমি কেভিএল ইউজ করি, কেভিএল, তাহলে E1 মাইনাস এই ভোল্টেজটা N1 ডি ফাই ডিটি, ডেল্টা ভি সমান 0, সামেশন অফ ডেল্টা ভি ইকুয়াল টু 0। তাহলে E1 and মাইনাস N ডি ফাই ডিটি ইকুয়াল টু 0। এটা হচ্ছে কার্চফস ল। এখান থেকে ইকুয়েশন পাচ্ছি আমরা E1 ইকুয়াল টু N1 ডি ফাই বাই ডিটি, ইকুয়েশন নম্বর 1। আর সেম ফ্লাক্স লিঙ্কড হচ্ছে আউটপুটে, সুতরাং ওখানে যতগুলো পাক দেবো ততগুলো পাকের উপর ইএমএফ ডিফাইন্ড হবে। তো সেম ফ্লাক্স এখানে, যেমন এখানে যেটা ফ্লাক্স হয়েছে ওখানেও সেম ফ্লাক্স হবে। তো ওখানে E2 যেটা, E2 আউটপুট যেটা ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, এটা তো রয়েছে সেম জিনিস, শুধু পাক সংখ্যা হচ্ছে N2, মাইনাস N2 ইন্টু ডি ফাই ডিটি, সেম ফ্লাক্স লিঙ্কড হচ্ছে N2 কয়েলের উপর, তো এখানে এই পরিমাণ ইএমএফ তৈরি হবে। আর এটা আমার ইকুয়েশন নাম্বার 2। আর দুটো ইকুয়েশনকে যদি ভাগ করে দেওয়া থাকে তাহলে দুটো ইকুয়েশনকে ভাগ করলে আমরা পাই E2 বাই E1 ইকুয়াল টু মাইনাস N2 বাই N1, এইটা, বা E2 ইকুয়াল টু মাইনাস N2 বাই N1 ইন্টু E1। একটা নেগেটিভ সাইন রয়েছে, নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে ইনপুট আর আউটপুট মধ্যে পাই ফেজ চেঞ্জ, 1 ডিগ্রি আউট অফ ফেজ E2। মানে এখানে যে কন্ডিশন হবে, এখানে তো কন্ডিশন এটা E1 মাইনাস N1 ডি ফাই ডিটি ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা সবসময় মেনটেন হবে। যদি কোনোভাবে ফ্লাক্স বাড়ে তো কেউ ওটাকে কমানোর চেষ্টা করবে, টোটাল E1 তো ফিক্সড, মানে সময়ের সাপেক্ষে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে E1 ফিক্সড, E1 মাইনাস N ডি ফাই ডিটি ইকুয়াল টু 0, এই কন্ডিশন সবসময় এখানে মেনে চলবে। আর এখানে যা যা ফ্লাক্স এই দিক বরাবর উঠছে, এখানে সেম ফ্লাক্স উল্টো দিকে লিঙ্কড হচ্ছে, নামছে, ঠিক আছে। যা ফ্লাক্স উঠছে এখানে সেম ফ্লাক্স ডাউনওয়ার্ড তৈরি হচ্ছে। আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের 180 ডিগ্রি ফেজ পারফেক্ট টেকনিক ধরে নেওয়া হচ্ছে, পারফেক্ট, সব আইডিয়াল। এটা ক্লাস 12 এর থিওরি বলছি আমি, এখন অনার্সের ডিটেলস আমি যাইনি। হ্যাঁ, বেসিক তো এখান থেকে এতদূর পর্যন্ত বইয়ে থাকে। আর তারপরে লিখে দেওয়া থাকে যে যদি N2 গ্রেটার দেন N1 হয় তাহলে ওটা স্টেপ আপ ট্রান্সফরমার, N2 লেস দেন N1 হলে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এসব ওখানে কথা বলা আছে।
এটা আমাদের বেঙ্গলি মিডিয়ামের বইয়ে বা ইংলিশ মিডিয়ামের বইয়ে তো এতদূর পর্যন্ত দেওয়া থাকে। এবার যেটুকু পোর্শন দেওয়া থাকে না, জেনারেলি বেঙ্গলি মিডিয়ামের বইয়ে যেটুকু দেওয়া থাকে না, সেইটুকু পোর্শনে আসছি আমি, যে কোন জায়গাটা দেওয়া উচিত থাকে অথচ দেওয়া থাকে না। তা আমাদের ইকুয়েশন গুলো আমি পাশে লিখে রাখছি। একটা হচ্ছে এইটা E1 মাইনাস N1 d phi dt ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। আর E2 ইকুয়াল টু মাইনাস N2 d phi বাই d2, আর E2 ইকুয়াল টু মাইনাস N2 বাই N1 ইন্টু E1। এই তিনখানা ইকুয়েশন মোটামুটি সব বই দেওয়া আছে। এবার ফেজার কথাগুলো মানে পাওয়ার ট্রান্সফর্মের কথা কিছু বলা থাকে না। এখনো ক্লাস 12 এর থিওরিতেই আছি আমি, কোনো ডিটেলস ক্যালকুলেশনে যাচ্ছি না, কিন্তু বেশ কিছু জিনিস জানা দরকার, সেগুলো ম্যাক্সিমাম বই বলা দেওয়া থাকে না। কিগুলো? ফার্স্ট হচ্ছে বলা হচ্ছে যে লেট আস কনসিডার দ্য কেস অফ দ্য টার্মিনালস অফ দ্য সেকেন্ডারি আর নট কানেক্টেড টু এনি এক্সটার্নাল সার্কিট। তার মানে আমার এরকম ট্রান্সফর্মার রয়েছে, এখানে এরকম টার্ন রয়েছে, এখানে এসি সোর্স লাগানো আছে, তার মান হচ্ছে ইএমএফ হচ্ছে E1, আর এখানে টার্ন দেওয়া আছে কত, N2 টার্ন দেওয়া আছে, এখানে N1 টার্ন দেওয়া আছে, P ফর প্রাইমারি, S ফর সেকেন্ডারি, বাট টার্মিনালস আর ওপেন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কি বলেছে? বলছে লেট আস কনসিডার দ্য কেস when the terminals of the secondary are not connected to any external circuit. এটা হচ্ছে ফার্স্ট। এবার কি বলা হচ্ছে? the secondary circuit is incomplete and the current through it is 0. তাহলে কারেন্ট আমাদের ফার্স্ট কেস, যেটা কেস 1, যেটা হচ্ছে সেকেন্ডারি, এস ফর সেকেন্ডারি, না সেকেন্ডারি লিখি ফেলি কারণ এখন সোর্স আছে, সেকেন্ডারি ইজ ইনকমপ্লিট। তাহলে অতএব কারেন্ট ইন দ্য সেকেন্ডারি ইজ 0। তো যাই ভোল্টেজ হোক না কেন, ব্যাটারি যদি আমি না ইউজ করি তাহলে সার্কিট মানে কানেকশন যদি না ইউজ করি তাহলে কারেন্ট ইজ 0। বেশ, এবার কি বলা হচ্ছে নেক্সট কেস, এবার কেস 2 বলা হচ্ছে সাপোজ দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি ইজ IS। ইন দিস কেস, এবার কেস 2 নম্বর কেস বলা হচ্ছে যে সাপোজ কারেন্ট ইন প্রাইমারি ইজ IS, S ফর দ্য সোর্স নট ফর দ্য সেকেন্ডারি। যে নোটেশনে ইউজ করেছি আমি সেটাই বলছি, কারেন্ট ইন প্রাইমারি from source equal to IS। এই কারেন্টে জাস্ট ফ্লো হচ্ছে, এখানে কারেন্ট আছে, সার্কিট কমপ্লিট আছে, তো IS। বেশ, as we have neglected the resistance of the primary circuit, যা যা কপার রেজিস্ট্যান্স, এডি কারেন্ট এটসেট্রা সব আমরা জাস্ট নেগলেক্ট করেছি আইডিয়াল কেসের ক্ষেত্রে। কি বলা হচ্ছে? as we have neglected, it is purely inductive circuit। ঠিক আছে, কোনো রেজিস্ট্যান্স নেই, আর রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে for that case the input circuit is purely inductive। ইন্ডাকটিভ সার্কিট মানে, ইন্ডাকটিভ সার্কিট মানে একটা ইন্ডাক্টর রয়েছে L আর একটা এসি সোর্স রয়েছে এরকম। আর এই কেসে আমরা জানি কারেন্ট ভোল্টেজের থেকে π/2 ফেজে এগিয়ে পিছিয়ে থাকে, এরকম কেস আমরা জানি, তাই না? দ্য কারেন্ট হ্যাজ এ ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ EMF, জানি আমরা এটা। তো এটাই এই কথাটা এখানে বলা আছে। যদি এটা রেজিস্টারটা ইনক্লুড করতাম তাহলে এরকম ফেজার ডায়াগ্রাম আঁকতে হতো আমাকে, ইন্ডাক্টরের একটু সাপোজ এরকম কিছু একটা, এটা রেজিস্ট্যান্সের জন্য এরকম কিছু একটা, আর রেজাল্টেন্ট এরকম কিছু একটা প্যাটার্ন হতো। ফেজার ডায়াগ্রাম যখন বলেছিলাম তখন এরকম করে আমাদের আঁকা আছে। ঠিক আছে, এটা হচ্ছে জেড আর থিটা, তো R/Z ইকুয়াল টু কস থিটা, সেভাবে থিটা ফিটা গুলো বের করি আমরা। এটা পিওর ইন্ডাকটিভ কেস, নেগলেক্টিং দ্য রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে কি কনক্লুশন আসছি যে কারেন্ট বা IS, যেটা অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বা ফেজ সব থেকে ভালো, ফেজ ডিফারেন্স বিটুইন IS and E1 is π/2। এটা হচ্ছে ফার্স্ট কেস, কেস 2 এটা। বেশ, এবার কি বলা হচ্ছে? হেন্স দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সার্কিট AC সার্কিট ইজ 0। যেহেতু কারেন্টের সাথে ভোল্টেজের ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, সুতরাং আরো একটা কনক্লুশন আসছি যে পাওয়ার ডেলিভার্ড বাই দ্য AC সোর্স ইজ 0। তার মানে এ যা পাওয়ার হাফ সাইকেলে যা পাওয়ার দিচ্ছে, এখানে বাকি হাফ সাইকেলে সেটা স্টোর হচ্ছে EMF হিসাবে, ব্যাক EMF হিসাবে, নেক্সট হাফ সাইকেলে শেষে ফিরিয়ে দিচ্ছে। তো ম্যাগনেটিক এনার্জি স্টোর করছে আর সোর্সকে ফিরিয়ে দিচ্ছে। আর পাওয়ারের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে VRMS, IRMS and cos phi। তো যেহেতু phi ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং পাওয়ার ডেলিভার 0, সুতরাং এই যে কারেন্টটাকে IS
প্রাইমারিতে যে সোর্সের জন্য কারেন্ট সেটাকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট, ওয়াটলেস কারেন্ট বলা হয়। বেশ, তো কি বলা হচ্ছে, দ্য পাওয়ার ইন দ্য সেকেন্ডারি সার্কিট ইজ অলওয়েজ জিরো অ্যাজ উই হ্যাভ নো কারেন্ট ইন দিস সার্কিট। তাহলে এখানে পাওয়ার কত, এখান থেকে আরো কনক্লুশন আমরা এমনি আসতে পারি যে পাওয়ার ইন দ্য আউটপুট সার্কিট ইজ জিরো। প্রথম কথা, ইনপুটই কোনো পাওয়ার নেই, তাহলে আউটপুট পাওয়ার কিভাবে পাবে? তো এখানে কোন রকম পাওয়ার ডিসিপেশন, রেজিস্ট্যান্স নেই, বা আমাদের ওই রেজিস্ট্যান্স নেই, লোডের অ্যাক্রসে পাওয়ার জেনারেলি আমরা বলি, তো লোড রেজিস্ট্যান্স নেই, তো পাওয়ার জিরো, কনজারভেশন ল মেনে চলেছে, কোনো অসুবিধা নেই। এইবার নেক্সট কেস বলা হচ্ছে কি, নাও সাপোজ দ্য টার্মিনালস অফ দ্য সেকেন্ডারি আর নাও জয়েন্ট টু দ্য রেজিস্ট্যান্স আর। এবার কেস 3 যেটা করা হচ্ছে, কেস 3 তাতে এখানে আউটপুটের মধ্যে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম আর। Terminals of the secondary are joined to the resistance R. There will be an alternating current I2 through R. এবার কারেন্ট ফ্লো হতে শুরু করলো এই দিক বরাবর। সাপোজ দ্যাট কারেন্ট ইজ I2, সেকেন্ডারি কয়েলের মধ্যে I2। তারপরে কি বলা হচ্ছে, there will be an additional EMF induced in the primary as well as secondary due to I2। এবার যেহেতু এখানে I2 ফ্লো করছে এটার মধ্যে দিয়ে, তাহলে এখানে আবার এটা I2 is also alternating। ফ্লাক্স চেঞ্জের জন্য I2 তৈরি হয়েছিল, বাট মানে ইএমএফ তৈরি হয়েছিল, কিন্তু সেই ইএমএফটা কারেন্টটা ফ্লো করতে পারছিল না। রেজিস্ট্যান্স যখনই লাগানো হলো I2 ফ্লো করছে, অল্টারনেটিং কারেন্ট হিসাবে এর মধ্যে ফ্লো হচ্ছে, আর যখনই এখানে ফ্লো হচ্ছে এ আবার ম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করেছে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করেছে, আর সেই ফ্লাক্স এখানেও লিঙ্কড হবে, সুতরাং দুই জায়গাতেই আমরা ভোল্টেজ পাবো, ইএমএফ পাবো। তাহলে কি বলছে, দেয়ার উইল বি অ্যান অ্যাডিশনাল ইএমএফস ইনডিউসড ইন দ্য প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ডিউ টু I2। তাহলে অ্যাডিশনাল EMF induced in primary and secondary due to I2, এবার কি বলছে, এবার বলা হচ্ছে but the net induced EMF in the primary should remain equal and opposite to the source EMF E1। এখানে বলা হচ্ছে from the Kirchhoff's law E1 minus N1 d phi dt is 0, that is the Kirchhoff's law। তাহলে E1 তো ফিক্সড, তাহলে এর মধ্যে যে ইনিশিয়াল কেসের মধ্যে যা ফ্লাক্স ছিল এর ভেতরে, তারা দুজন কম্বাইন করে এই সার্কিটে কেভিএল তৈরি করেছিল। এখন যদি এর জন্য কোনো একটা ফ্লাক্স এখানে ইনডিউসড হয়, তাহলে এই ইকুয়েশনকে মেনে চলতে হবে আমাকে, E1 minus N1 d phi dt equal to that should be 0। তার মানে কি, তার মানে আমরা দেখেছিলাম যে যেটা নেট EMF ইনডিউসড ইন দ্য প্রাইমারি should remain equal and opposite to the সোর্স ইএমএফ E1। এর যেটা হয়েছিল তার নিট ইএমএফ যেটা, দুটোকে মিলে 0 হতে হবে। তার মানে কি, তার মানে সো দেয়ার উইল বি অ্যান অ্যাডিশনাল কারেন্ট I1 ইন দ্য প্রাইমারি সার্কিট হুইচ উইল ক্যান্সেল দ্য ইএমএফ ডিউ টু দ্য I2। তার মানে এর কন্ডিশন আগে হয়েছিল, সেটা 0 হয়েছিল, এর ফ্লাক্স প্লাস এসে হয়েছে, যখন এর জন্য আবার নতুন করে এখানে কোনো একটা I2 তৈরি হয়েছে, I2 জন্য যখন একটা ফ্লাক্স এর মধ্যে তৈরি হবে, তখন এ তো IS ফ্লো করছিল, এই I2 কে ক্যান্সেল করার জন্য সে আবার I1 কারেন্ট সৃষ্টি করবে। কি বললাম, প্রথমে IS কারেন্ট ফ্লো হচ্ছিল এর মধ্যে দিয়ে, সেটা প্রাইমারি কারেন্ট, এটা সোর্সের জন্য IS দিয়েছিল, বা তার জন্য কোনো পাওয়ার লস হচ্ছিল না, 90 ডিগ্রি পিওর ইন্ডাকটিভ সার্কিট। যখনই এখানে কানেকশন করলাম, এখানে I2 ফ্লো হচ্ছে, সে I2 এর মধ্যে দিয়ে আবার নতুন করে ফ্লাক্স ইনডিউস করার চেষ্টা করছে, তাহলে এ সেই ফ্লাক্সটাকে আবার ক্যান্সেল করার চেষ্টা করবে, তাহলে সে আবার কিছু কারেন্ট তৈরি করেছে I2 কে ক্যান্সেল করার জন্য, এবং I2 আর I1 শুড বি অপোজিট ইন ফেজ, তবেই না ক্যান্সেল হবে এক্সট্রা ইএমএফটা। তাহলে এখানে নেক্সট লাইন যেটা, সেটা হচ্ছে সো দেয়ার উইল বি অ্যান অ্যাডিশনাল কারেন্ট। এখান থেকে আরো কনক্লুশন আসছে আমরা কেস 3 তে, দেয়ার উইল বি অ্যান অ্যাডিশনাল কারেন্ট। এটা লেখা হয়েছে তো, তাহলে আমি মুছে দিচ্ছি, আমি যদি দরকার হয় তো স্ক্রিনশট নিয়ে রাখ, আমি এটা মুছে দেবো, জায়গা নেই তো, কারণ আমার সবকটা লাগবে একটু। হ্যাঁ স্যার, ঠিক আছে, কে কার সাথে মানে I1 এর থেকে বড় হবে না ছোট হবে? হ্যাঁ, I1 টা অনেক বড় হবে I2 থেকে, আসছি পরে শেষকালে, বাধাটাকে অতিক্রম করার জন্য। হ্যাঁ, অতিক্রম করার জন্য। So there will be an additional current I1 in the primary current primary circuit which will cancel
the EMF induced due to I2, ঠিক আছে, thus IS plus I1, IS মানে কি ইনপুটের আগে একটা সোর্স থেকে কারেন্ট ছিল IS, যেটা পিওর ইন্ডাকটিভ সার্কিটের জন্য, এখন নতুন একটা কারেন্ট তৈরি হলো I1 ওর ফ্লাক্স ক্যান্সেল করার জন্য, thus IS plus I1 current will flow in primary and I2 current will flow in secondary, ঠিক আছে। আর ইএমএফ যেটা সেকেন্ডারি কারেন্টের জন্য যেটা, সেটা আমাদের ইএমএফ যেটা ডেফিনেশন দেওয়া আছে, E2 = -N2/N1 × E1, আর I1 প্লাস IS এই কারেন্ট ফ্লো হচ্ছে প্রাইমারিতে। তাহলে এর জন্য তো পাওয়ার লস 0 IS এর জন্য, তাহলে I1 এর জন্য এখানে আমি পাওয়ার পাবো, আর ওখানে I2 এর জন্য পাওয়ার পাবো, ঠিক আছে। তো যদি এখানে I1 দেওয়া থাকে তাহলে জানতে হবে সেই যে I1টা সেটা ওর সেকেন্ডারি ইএমএফ কে ক্যান্সেল করার জন্য I1 তৈরি হচ্ছে, IS এর জন্য পাওয়ার নাই। বেশ, এবার কি বলা হচ্ছে, এবার কিছু ফেজের ডায়াগ্রাম আমরা ছোট ছোট করে দেখাবো, জাস্ট কে কার সাথে ইন ফেজ আর কে কার সাথে আউট অফ ফেজ দেখাবো জাস্ট। তো এটা আমি মুছছি, জাস্ট একটু মনে রাখতে হবে, পুরোনো জিনিসগুলো একটু লাগবে, যেগুলো মুছে দিচ্ছি। বেশ, এবার কি কি বলছি, 1 নম্বর পয়েন্ট, সাপোজ কেস 1 কেস 2 কেস 3 হয়ে গেল, সাপোজ আমি এবার 1 নম্বর কেসে আসছি। I2 আর I1 যারা ছিল তারা নিজেদের মধ্যে ক্যান্সেল করছিল, I2 আর I1 ক্যান্সেল করছিল, আউট অফ ফেজ ছিল। তাহলে কি বলবো আমরা, যে I2 and I1 এদের মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা = পাই 180 ডিগ্রি। আর আমরা যদি ফেজারে দেখাই তাহলে এটা একটা পয়েন্ট দেখাচ্ছি, ওই দিক বরাবর দেখাচ্ছি I2 আর এই দিক বরাবর দেখাচ্ছি I1, তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা ফেজ ডিফারেন্স যেটা সেটা হচ্ছে পাই, ঠিক আছে। আবার কি দেখেছি আমরা, I2 is in phase with E2 because it is a purely resistive circuit. আউটপুট সার্কিট যেটা, আউটপুট এই যে এটার মধ্যে যেটা I2 ফ্লো হচ্ছে, সেই যে I2 2 নম্বর কেস, I2 is in phase with E2 মানে কি লোডের অ্যাক্রসে ভোল্টেজ, এটা হচ্ছে E2, আর এখানে লোডের অ্যাক্রসে কারেন্ট যেটা সেটা হচ্ছে I2, রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট প্রয়োগ হচ্ছে I2, তো I2 × R যেটা সেটাই অ্যাকচুয়ালি E2। তো কি বলা হচ্ছে, I2 is in phase with E2, তাহলে আমরা E2 কে দেখাবো I2 এর দিকে ইন ফেজ। তারপরে কি বলা হচ্ছে, and E2 আর E1 এর মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি, E2 আর EN এর মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে পাই আউট অফ দা ফেজ। তাহলে 3 নাম্বার কন্ডিশন, E2 and E1 এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা = পাই। তাহলে এটা যদি E2 হয় তাহলে আমাকে তার মধ্যে অ্যাঙ্গেল এই দিক বরাবর দেখাতে হবে, I1 এই দিক বরাবর, এটা হচ্ছে E1। স্যার আউটপুট সার্কিটটা শুধুমাত্র রেজিস্টিভ করে হচ্ছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্ট সেটা হচ্ছে I2, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেটা কারেন্ট সেটা হচ্ছে I2, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটাকে আমি মাপছি। আমরা যখন আউটপুটে ভোল্টেজটা মাপি তখন এই ভোল্টেজটাকেই আমরা এটাকে মানে এসিটাকে এটাকে আমরা ডিসিতে পরিণত করি, বুঝতে পারলি? মানে এখানে যেটা E2 রয়েছে না, এখানে যেটা E2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেটা ভোল্টেজ, সেই ভোল্টেজটাই আমাদের I2 যেভাবে চেঞ্জ হবে এখানে E2 চেঞ্জ হবে। অবশ্যই I2 একটা চেঞ্জ হচ্ছে এসি সাপেক্ষে, কিন্তু E2 এর সাথে I2 কোনো ডিফারেন্স নেই। E2 এর সাথে I2 এটা তো আলাদা কোনো সোর্স নেই, এটা এই ভোল্টেজটার জন্য এই কারেন্টটা তৈরি হচ্ছে। তো লোডের অ্যাক্রসে যেটা ভোল্টেজ সেটা নেক্সট, সেটা আমরা নোট করি আর কি, মানে সেটা আমাদের যদি মোবাইল রিচার্জ করা দরকার হয়, চার্জ করা দরকার হয়, তাহলে এই ভোল্টেজটা এত রেকটিফায়ারে করে আমরা সেটাকে স্টেপ ডাউন করে রেকটিফায়ার করে সেটাকে চার্জ করি। তাহলে E2 আর E1 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পাই। আর কি বলা হচ্ছে, আর IS যেটা সোর্স ছিল সেটা ছিল, এটা ছিল সোর্স কারেন্ট, IS সেটা ছিল E1 এর সাথে পাই ফেজ চেঞ্জ, E1 এর সাথে পাই ফেজ চেঞ্জ রয়েছে। তাহলে কি বলছি আমরা, দিস শোজ দ্যাট I1 ইজ ইন ফেজ উইথ E1, এখান থেকে দেখতে পাচ্ছি I1 ইজ ইন ফেজ উইথ E1 আর E2 উইথ ইন ফেজ উইথ I2, তাই না? তাহলে কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ, এবার কি বলা হচ্ছে, দ্য প্রাইমারি কারেন্ট
কারেন্ট ইন দ্য প্রাইমারি সার্কিট দ্যাট ইজ IS প্লাস I1, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট 4 নাম্বার, IS প্লাস I1 প্রাইমারি কারেন্ট। প্রাইমারি কারেন্টের দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে IS which is at a phase difference of 90 degree from the apply voltage E1, apply voltage 90 degree phase difference রয়েছে। আর আরেকটা কম্পোনেন্ট রয়েছে I1, সেটা হচ্ছে in phase with the E1। তাহলে পাওয়ার ডেলিভার্ড বাই দ্য AC সোর্স ইজ দেয়ারফর, তাহলে অতএব পাওয়ার ডেলিভার্ড বাই দ্য AC সোর্স ইজ দেয়ারফর E1 into I1, নট E1 into IS। ওটার জন্য 0, তাহলে নিট যেটা সেটা হচ্ছে E1 into I1। এবার ম্যাক্সিমাম বইয়ে শুধু I1টা দেওয়া আছে, IS টাকে দেওয়াই নেই, ঠিক আছে? বেশ, তাহলে কি বললাম, in phase with the EMF and the power delivered by the AC source is E1 into I1। নেক্সট কি বলেছে, the power consumed by the resistance in the secondary circuit is E2 I2। যদি বলা হয় যে রেজিস্ট্যান্সের মধ্যে কত পাওয়ার ইয়ে হচ্ছে, তাহলে সেটা P আউটপুট ইকুয়াল টু E2 ভোল্টেজ, কারেন্ট হচ্ছে I2, তাহলে E2 into I2 সেম জিনিস। আর ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার সমান হতে হবে। যদি কোনো ক্ষেত্রে এখান থেকে কিছু ভোল্টেজ বা যাই হোক না কেন, এখান থেকে যা কিছু এখানে পাক না কেন, পুরো সংস্থার যেটা কন্ডিশন, দিস পোর্শন ইজ আইসোলেটেড ফ্রম ওয়ার্ল্ড। সুতরাং এখান থেকে এখানে কিছু যেতে পারে, এখান থেকে এখানে কিছু আসতে পারে, মিউচুয়াল ইন্ডাকট্যান্স থাকতে পারে, সেলফ ইন্ডাকট্যান্স থাকতে পারে, আমরা দেখবো একটু পরে ডিটেলস ডেরিভেশন করবো তখন, সবকিছুই থাকতে পারে। কিন্তু ইনপুটের যে টোটাল পাওয়ার, সেটা আউটপুটের যে পাওয়ার বা আউটপুটের যেটা পাওয়ার সেটা ইনপুটের পাওয়ার, এই দুটো পাওয়ার কিন্তু সেম হবে। কোনোভাবেই পাওয়ার অ্যাম্পলিফায়ার করা সম্ভব নয়। আমরা তো জেনারেলি কম হওয়া উচিত, কারণ এখানে ম্যাগনেটিক লিকেজ রয়েছে, এডি কারেন্ট রয়েছে, হিট জেনারেশন রয়েছে, কপার ওয়্যারের জন্য হিট জেনারেশন রয়েছে, তো বেশ কিছু জিনিসের জন্য এখানে লস হয়ে যাওয়ার কথা আউটপুট বা ইনপুট। বাট আইডিয়াল কন্ডাক্টর বলছি আমরা, সুতরাং পি আউটপুট ইকুয়াল টু E2 বাই আমাদের I2, and that's equal to P AC সোর্সের জন্য, ইনপুটের জন্য। তাহলে অতএব এখান থেকে কন্ডিশন পাচ্ছি আমরা দে আর ইকুয়াল। তাহলে কি পাচ্ছি, E2 বা কোন একটা ইকুয়েশনে যদি বসিয়ে দিই আমরা, সাপোজ এটাকে সমান করে, বেশ ঠিক আছে, E1 I1 ইকুয়াল টু E2 I2। তাহলে এখান থেকে I2 কত, অতএব E2 জায়গায় এটা বসাও -N2 বাই N1 ইন্টু E1। তাহলে E1 I1 ইকুয়াল টু -N2 বাই N1 ইন্টু E1। আর E1 যদি কেটে দিই, একটা ভুল বই করলাম, এটা I2 হবে কোথাও, I2। তাহলে I2 ইকুয়াল টু -N1 বাই N2 ইন্টু I1। তাহলে অতএব I2 ইকুয়াল টু -N1 বাই N2 ইন্টু I1। আর এখানে পেয়েছি E2 ইকুয়াল টু -N2 বাই N1 ইন্টু I1। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে E2 ইকুয়াল টু N2 বাই N1 রয়েছে, আর এখানে I2 ইকুয়াল টু N1 বাই N2 রয়েছে, উল্টো রয়েছে, টোটাল পাওয়ার উইল বি কনজার্ভ। আর একটা জিনিস আমরা এখান থেকে বলার আছে, তার মানে কি বুঝলাম, এটা বুঝলাম আমরা যে যদি কোনোভাবে আউটপুটে ভোল্টেজটা কমে যায় তাহলে এখানে কারেন্ট বেশি হবে, যদি কোনোভাবে আউটপুটে ভোল্টেজ বেড়ে যায় তাহলে কারেন্ট কম হবে, টোটাল পাওয়ার শুড বি কনস্ট্যান্ট, কনজারভেশন অফ ল মেনে চলে। আর একটা পয়েন্ট এখানে বলা আছে, সেটা হচ্ছে additional current I1 in the primary is much larger than the original current IS এর থেকে এই কারেন্টটা অনেক বেশি হতে হবে। এটা বলা হচ্ছে this can be easily shown by connecting a electric bulb in series with the primary। এখানে একটা বাল্ব লাগিয়ে দেওয়া হলো এক্সপেরিমেন্টালের জন্য। এবার একবার লোডটাকে খুলে দিয়ে দেখা গেল যে বাল্বটা কেমন গ্লো করছে, আর একবার লোডটাকে লাগিয়ে দেওয়া হলো, দিয়ে দেখা গেল যে বাল্বটা কেমন গ্লো করছে। দেখা গেল যে যখন লোডটাকে লাগিয়ে দেওয়া হলো তখন এর গ্লো যেটা সেটা অনেক বেশি, অনেক বেশি। তার মানে কি, তার মানে যখন এটা ছিল না তখন I1 ছিল না, শুধু IS এর জন্য গ্লো করেছে, আর যখন এটা লাগানো হয়েছে, এখানে লাগানো হয়েছে, তখন এখানে অ্যাডিশনাল কারেন্ট পাওয়া গেছে I1, আর সেই I1 এর জন্য এখানে কারেন্ট আরো ব্রাইটলি সেটা গ্লো করছে। তো এইটুকু আমাদের ক্লাস 12 এর থিওরি ছিল। এখানে শুধুমাত্র এইটা পড়ানো হয় না, ম্যাক্সিমাম ছেলেরাই জানে না ফেজার ডায়াগ্রামটা। আর এটা একদম আইডিয়াল কেস, ইন ফেজ এগুলো, আউট অফ ফেজ এগুলো যে সবাই 100% সেম হবে তা হবে না, রেজিস্ট্যান্স রয়েছে এখানে, তো কিছু কিছু চেঞ্জ হয়ে যাবে। তো সেইগুলোর জন্য আর ডিটেলস ডায়াগ্রাম আছে, সেটাতে আমাদের লাগবে না, আইডিয়াল কেসের ক্ষেত্রে বলতে হবে, কিন্তু ডিটেলস ডেরিভেশনটা আমাদের করতে হবে, সেটা আমরা করব। আর তার আগে আরেকটা জিনিস আমি করাবো, সেটা হচ্ছে এটা বলছে যে
ম্যাট্রিক্স আকারে কিছু জিনিস লেখা হয়। বলছে the circuit with mutual inductance between them, two circuits with mutual inductance between them, two circuits with mutual inductance between them, দুটো সার্কিট রয়েছে, তাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স রয়েছে। বেশ, কিরকম দুটো সার্কিট রয়েছে? সাপোজ এটা একটা সার্কিট রয়েছে, একটা ইন্ডাক্টর রয়েছে যার L1, আর এখানে সুইচ দেওয়া আছে, এখানে ব্যাটারি কিছু একটা আছে, এরকম কিছু রেজিস্ট্যান্স, ইনপুট ভোল্টেজ ভ্যারি করার জন্য কিছু একটা পোটেনশিওমিটার এরকম কিছু একটা লাগানো আছে, আর এটা আউটপুট। এখানেও একটা এরকম সোর্স কিছু একটা দেওয়া আছে, আর এটাও রেজিস্ট্যান্স লাগানো আছে। এটা কি রিওস্ট্যাটের চিহ্ন, যেখানে জকি ঠেকাবো ততটা রেজিস্ট্যান্স এরকম। আর এটা L2, আর এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স যেটা, সেটা হচ্ছে M। এরকম একটা সার্কিট দেওয়া আছে। এরপর আমরা কি বের করতে যাচ্ছি? আমরা এই যে পুরো সিস্টেমটা রয়েছে, এটা একটা আলাদা সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। L1 রয়েছে, ব্যাটারি রয়েছে, এইসব রেজিস্ট্যান্স ফেজিস্ট্যান্স এর মধ্যে রয়েছে। তো এর মধ্যে কি কেস হবে? আলাদা সিস্টেম একটা। এটা যদি আলাদা আইসোলেটেড থাকে, তার মধ্যে কি, সেটা একটা আলাদা কেস। আর দুটোকে একসাথে রাখলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স M কাজ করবে। আর সেই সিস্টেমটাকে আমরা একটু মানে পুরো সিস্টেমের যে এনার্জি, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, সেই সিস্টেমের এনার্জিটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখা যায় কিভাবে, সেইটা একটু দেখবো আমরা। কি বলা হচ্ছে? দিস ফিগার শো দ্য সেলফ ইন্ডাকট্যান্স কনসিস্ট অফ circuit consists of two self inductor L1 and L2. M is the coefficient of mutual inductance between them. We want to expression for the work done. এটা আমরা বের করতে যাচ্ছি। We want to find the expression for the work done in establishing current I1 through L1 and I2 through L2. এটা আমরা বের করতে যাচ্ছি। আর এখানে যে সমস্ত হিট লস আছে সেগুলোকে আমরা নেগলেক্ট করছি না, I স্কয়ার আর যেগুলো সেগুলো নেগলেক্ট করছি না। এবার যদি দুটো সার্কিট আলাদা আলাদা ভাবে আইসোলেটেড থাকে, আইসোলেটেড সার্কিট, এটা আলাদা সার্কিট, এটা একটা আলাদা সার্কিট, তাহলে এখানে যদি I1 কারেন্ট ফ্লো করে, তার জন্য যেটা ম্যাগনেটিক এনার্জি সেটা হচ্ছে হাফ Li স্কয়ার। এটা আমরা জানি আইসোলেটেড কেসে। তাহলে হাফ L1 I1 স্কয়ার, I কারেন্ট ইন্ডাক্টরের মধ্যে পাস করতে যে পরিমাণ এনার্জি ওয়ার্ক ডান করতে হয় বাই দ্য ব্যাটারি ইজ হাফ Li স্কয়ার। ডেরিভেশন করা আছে আমাদের আগে। আর এটা যদি আলাদা ভাবে থাকে, তাহলে তার I2 কারেন্ট এস্টাবলিশ করতে হাফ L2 I2 স্কয়ার, এই পরিমাণ টোটাল ওয়ার্ক ডান করতে হয় যদি সিস্টেম হয় আইসোলেটেড। এবার কি করা হচ্ছে? However, in the present case, we must take into account the effect of M also. তারা কাছাকাছি রয়েছে, তাহলে এটাকে এর একটা I1 কারেন্ট তৈরি করতে হবে, এখানে I2 কারেন্ট তৈরি করতে হবে, আর মিউচুয়াল ইন্ডাকট্যান্সটাকেও মাথায় রাখতে হবে আমাদের, তাদের মধ্যে কি কি কাজ করছে। তো ঠিক ট্রান্সফরমারের মতনই জিনিসটা। তাহলে এটা স্টেপ বাই স্টেপ করবো। প্রথমে কি বলা হচ্ছে? 1 নম্বর স্টেপ, স্টার্টিং ফ্রম দ্য জিরো কারেন্ট ইন বোথ সার্কিট we first build up I1 in L1. আমরা কি করছি? প্রথমে আমরা জিরো কারেন্ট, এখানেও জিরো কারেন্ট, এখানেও জিরো কারেন্ট। তো ফার্স্ট আমরা যেটা আমাদের I1 কারেন্ট তৈরি করব এখানে। তো যেটা ওয়ার্ক ডান জিরো কারেন্ট থেকে সেখানে W1 I1 আর I2 কি সোর্স কারেন্ট? I1 আর I2 ওই সোর্স কারেন্ট যেটা ব্যাটারির মাধ্যমে হ্যাঁ, দিচ্ছি। এই সার্কিটে নিট কারেন্ট I1, এই সার্কিটে নিট কারেন্ট হচ্ছে I2 এই কেসে। নিট কারেন্ট ফ্লো। তো এটা বলা আছে যে মানে এখানেও কিছু কারেন্ট ফ্লো করছে, এখানেও কিছু কারেন্ট ফ্লো করছে সার্কিটের ক্ষেত্রে। তাহলে এটা আমরা প্রথম কেসে জানি, এটা এই এনার্জিটা যেটা হয়, সেই এনার্জিটা কি হয়? এ স্টোর করে রাখে আলাদাভাবে, যখন থাকে স্টোর করে রাখে, তারপর আবার সোর্সকে ফ্রি দেয়। মানে সোর্সে যে নষ্ট হচ্ছে তা না, সে স্টোর করে রাখে আবার সোর্সকে ফ্রি দেয় আলাদাভাবে, এটা যখন থাকে না তখন। ক্যাপাসিটরে যেমন এনার্জি স্টোর করে রাখে, এও তাই। এবার কি করা হচ্ছে? এবার এইটাও পাশে রয়েছে, তা আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা দেখব। তো প্রথমে কি বলা হচ্ছে যে স্টার্টিং ফ্রম দ্য জিরো কারেন্ট ইন বোথ দ্য সার্কিটস উই ফার্স্ট বিল্ড আপ I1 ইন L1, আর সেই ওয়ার্ক ডানটা W1 ইকুয়াল টু
সেটা আমাদের হাফ L1 I1 স্কোয়ার। এটা আমাদের সিম্পল কেস যে প্রথমে আমরা I1 এখানে মানে I1 কারেন্ট আমরা এখানে তৈরি করব। তাহলে এইটুকু কাজ তোকে করতে হবে। যদি সার্কিটে I1 কারেন্ট ফ্লো করে তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি ইজ হাফ, মানে সে বাকি হাফ সাইকেলে ফিরিয়ে দেখ, কিন্তু কাজটা তো করতে হচ্ছে, তাকে কারেন্টটা তো এস্টাবলিশ করতে হচ্ছে I1। এবার কি বলা হচ্ছে, while, এবার সাপোজ এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস যেটা বলা হচ্ছে, while the current in L1 is changing, এখানে যখন I1 চেঞ্জ হচ্ছে, there is an induced EMF M dI1 dt in the circuit 2। ঠিক আছে, যখন এই ছিল না তখন এটাই শেষ। যখন এখানে কারেন্ট চেঞ্জ হচ্ছে তখন এখানে ফ্লাক্স প্লাস যেটা মিউচুয়াল ইন্ডাকট্যান্স যেটা তৈরি হচ্ছে তারা ম্যাগনেটিক্যালি কাপেলড আছে। সুতরাং এম এর জন্য মিউচুয়াল ইন্ডাকট্যান্স একটা কয়েলের কারেন্ট চেঞ্জের জন্য আরেকটা কয়েলে কিছু একটা পাবো আমরা, তো তার জন্য অ্যাডিশনাল ইএমএফ যেটা ইনডিউসড ইএমএফ এম dI1 dt, ঠিক আছে, দ্যাট অ্যামাউন্ট অফ ইনডিউসড ইএমএফ উইল ডেভেলপ ইন দ্য সার্কিট 2। এবার কি বলা হচ্ছে, দ্য ইএমএফ উইল সেট আপ এ কারেন্ট ইন I2 বা ইন সার্কিট 2 আনলেস বেসিসে বলা আছে দিস ক্যান বি অ্যাকমপ্লিশড বাই ইন্ট্রোডিউসিং এ অপোজিট ইএমএফ -m dI1 dt at every instant of circuit 2। বেশ, এবার কি বলা হচ্ছে, এই যে কাজটা আমরা করাচ্ছি এখানে, তাহলে এইটার জন্য সাপোজ আমাদের আউটপুটে এই মুহূর্তে আমাদের জয়েনিং নেই, আগের কেসটা যেটা বলা হচ্ছে আউটপুট ইজ নাও ওপেন। যখন I1 কারেন্ট চেঞ্জ হচ্ছে আর এর পাশে রাখা আছে, তাহলে এখানে M dI1 dt কারেন্ট ফ্লো করবে, কিন্তু যেহেতু এখানে কোনো কারেন্ট ফ্লো নেই, তো আউটপুট সার্কিটটা যেহেতু ওপেন আছে, 2 সার্কিট যেহেতু ওপেন আছে, সুতরাং আমরা কি বলবো যে এই যে ইএমএফ তার ইকুইভ্যালেন্ট অপোজিট পরিমাণ ইএমএফ এখানে তৈরি হবে, যাতে করে এর নিট ফ্লাক্স চেঞ্জ 0 হয়। কি বলা হচ্ছে এখানে আরো বলে দিচ্ছি আমি যে this can be accomplished by introducing an opposite EMF -m dI1 dt at every instant of in the circuit 2. The work done in this process is 0. The work done এই প্রসেসে work done is 0। কেন 0 বলা হচ্ছে, যে বলা হচ্ছে because the net current in circuit 2 is 0। আমরা ওয়ার্ক ডান বের করছি, তো কোনোভাবে কোনো ওয়ার্ক ডান বের করতে গেলে কারেন্ট ইনটু ভোল্টেজ, যে কোনো ওয়ার্ক ডানে যেটা বেসিক ফর্মুলা, এটাও বের করেছি আমরা কারেন্ট ইনটু ভোল্টেজের ফর্মুলা থেকে। ঠিক আছে, এটা যেটা ফর্মুলা যেটা এসেছিল সেটা ই ইনটু ডিআই করে ইন্টিগ্রেশন করে বের করেছিলাম আমরা। তো নিট ওয়ার্ক ডান ইজ কারেন্ট ইনটু ভোল্টেজ, যেহেতু আউটপুটে কোনো রকম কারেন্ট নেই, মানে আউটপুট কি ইজ ওপেন, সেই সময় কোনো কারেন্ট ফ্লো করে না, তো নিট ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি ইজ 0। বেশ, এখানে আরো কিছু কথা বলা আছে, বিকজ দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট ইজ অলওয়েজ 0 ডিউরিং দিস প্রসেস, the rate of doing work is voltage time current. Alternatively, could keep the circuit 2 open until the I1 is set up in L1। ততক্ষণ পর্যন্ত এটাকে খোলা রাখো যতক্ষণ পর্যন্ত এখানে কারেন্ট I1 এস্টাবলিশ না হচ্ছে। এটা জাস্ট ফার্স্ট কেস বলেছে। এবার কি বলা হচ্ছে, 3 নাম্বার কেস যেটা, সেটা বলা হচ্ছে আফটার এস্টাবলিশিং এ কারেন্ট I1 in L1, এখানে পুরো কারেন্ট ততক্ষণ পর্যন্ত 2 ওপেন রাখো যতক্ষণ পর্যন্ত I1 কমপ্লিট না হচ্ছে। তো I1 কমপ্লিট হয়ে গেল, জাস্ট 2 এন্ড ওয়ার্ক ডান এই প্রসেসে 0। নেক্সট বলছে W2 কি বলছে, আফটার এস্টাবলিশিং এ কারেন্ট I1 ইন L1 উই বিল্ড আপ এ কারেন্ট I2 ইন L2, দ্য ওয়ার্ক ডান ইজ কত। এবার এই ব্যাটারির সাহায্যে এখানে আমরা ইয়ে করাবো, সেই ওয়ার্ক ডানটা কত, হাফ L2 এন্ড I2 স্কয়ার। স্যার এই -m * dI1/dt তৈরি হবে, ওটা কি বললাম ওটা? এটা বললাম যে এই যে সার্কিটে যখন আমাদের প্রথম সার্কিটে যখন I1 কারেন্ট আমরা তৈরি করছি না, তখন এখানে এ রয়েছে, তাহলে এর m dI1 dt এখানে ফ্লাক্স ইনডিউসড হচ্ছে, আর ফ্লাক্স ইনডিউসড হওয়া মানে এখানে কারেন্ট ইনডিউসড হওয়া, মানে কারেন্ট হওয়া, যদি পাথ দেওয়া হয় এখানে কমপ্লিট করে দেওয়া হয় তাহলে এখানে কারেন্ট ফ্লো হবে। কিন্তু এখানে সার্কিট ওপেন আছে, আর সার্কিট যেহেতু ওপেন রয়েছে, সুতরাং আমরা কি বলতে পারি যে নিট কারেন্ট ইন দ্য আউটপুট সার্কিট ইজ 0, তার জন্য ওয়ার্ক ডান 0। তাহলে এই ভোল্টেজটাকে ব্যালেন্স করার জন্য আমি বলতে পারি যে -m dI1 dt এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, দুটো আলাদা স্টেটমেন্ট দাও। কেন স্যার, মানে কারেন্ট না ফ্লো হলে ইএমএফ থাকতে পারে না এটা সার্কিটে? না, ইএমএফ থাকতে পারে, আমরা বের করছি ওয়ার্ক ডান কত, অবশ্যই ইএমএফ থাকতে পারে।
হ্যাঁ, এখানে ভোল্টেজ পাবো, দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজ পাবো, কিন্তু কোনো ওয়ার্কডান এই সার্কিটের মধ্যে কোনো ওয়ার্কডান পাবো না। আমরা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আমরা এই 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 এর মধ্যে ওয়ার্কডান কত যদি বের করতে যাই, কোনো কোনো পাবো না, কোনো আমাদের নিট ওয়ার্কডান পাবো না। আর সেই ওয়ার্কডানটাকে আমাকে জিরো করতে হবে। তাহলে আমার কাছে দুটো কনসিডারেবল স্টেটমেন্ট ওটা দিয়েছে। একটা স্টেটমেন্ট বলেছে যে যতই ভোল্টেজ তৈরি হোক না কেন, যেহেতু কারেন্ট নেই সুতরাং কোনো হিট লস নেই, কোনো এনার্জি লস নেই, তো নিট ওয়ার্কডান বাই দ্য ব্যাটারি ইজ জিরো। ফার্স্ট কেস, কারেন্ট থ্রু দ্য ব্যাটারি ইজ জিরো, এটা একটা কেস বলেছে। তাহলে ওরা আর একটা কনসিডারেবল স্টেটমেন্ট দিয়েছে, বলছে তাহলে এইটাকে একটা মানে নাথিং স্টেটমেন্টে নিয়ে যাওয়া হলো, যে কিছু একটা এর মধ্যে চেঞ্জ হচ্ছে, তাহলে উল্টো দিকেও কিছু একটা হয়তো ইনডিউসড হয়েছে, তার জন্য এখানে কিছুই ঘটেনি, তো নিট ওয়ার্কডান ইজ জিরো। দুটো কনসিডারেবল স্টেটমেন্ট দিয়েছে। মানে এম মাইনাস এম যেটা, সেটা ধরে নেওয়া হচ্ছে যে ক্লোজ সার্কিট। হ্যাঁ, ক্লোজ সার্কিট ধরে এটা বলা হচ্ছে যে ওইটাই বলেছে। এখানে দু রকম কথা বলেছে, দেখ আমি পড়ছি লাইনটা একবার। বলছে এম di1 dt সার্কিট 2 তে ইনডিউসড হবে, এসব বলেছে। বেশ, এবার কি বলেছে, দিস ইএমএফ উইল সেট আপ এ কারেন্ট in circuit 2 unless is prevented from doing so. This can be accomplished by introducing an opposite EMF minus m di1 dt at every instant of circuit 2. The work done in this process is zero because the current flowing in the circuit is always zero during the process. Alternatively, one could keep the current circuit 2 open until I1 is established in L1. দুটো অল্টারনেটিভ কেস দিয়েছে, বলেছে আইদার তুমি এখানে কারেন্টটাকে, এই সার্কিটটাকে ওপেন আছে এটা বলো যে এখানে কোনো ওয়ার্কডান নেই, অথবা তুমি এটা বলো যে এখানে কিছু একটা ভোল্টেজ আছে অথচ তাছাড়াও কোনো ওয়ার্কডান কেন নেই, ভোল্টেজ থাকা সত্ত্বেও, তা তুমি এটা বলো এই ভোল্টেজটাকে কেউ একজন মাইনাস ডিএম I1 dt হিসেবে ব্যালেন্স করেছে। এইভাবে দুটো স্টেটমেন্ট করা দিয়েছে। এবার নেক্সট করা হচ্ছে, এবার এ রয়েছে I1 কারেন্ট এস্টাবলিশ হয়ে গিয়েছে, এর ইফেক্ট ওখানে ছিল কিন্তু সার্কিট খোলা ছিল বলে ওখানে ওইটার জন্য কোনো ওয়ার্কডান করতে, এই di1 dt এর জন্য কোনো ওয়ার্কডান এখানে করতে হয়নি। 3 নাম্বার কেস যেটা বলছে কেস 3, সেটা হচ্ছে এখানে এবার I2 কারেন্ট আমি এস্টাবলিশ করব ডিউ টু দি ব্যাটারি I2। কিন্তু এইবার যখন আমি I2 কারেন্ট এস্টাবলিশ করব তখন দুটো ভাগে এবার I2 কাজে লাগবে। এক হচ্ছে এখানে কিছু চেঞ্জ, তার জন্য কিছু ওয়ার্কডান, সেটা হচ্ছে হাফ L2 I2 স্কয়ার। আর I2 চেঞ্জ হলে এখানে আবার m di2 dt চেঞ্জ হবে, কিন্তু এবার সার্কিট ক্লোজড। ঠিক আছে, তাহলে আর অ্যানাদার ওয়ার্কডান টার্ম উইল কাম ইনটু অ্যাকাউন্ট। কত সেটা, একটা হচ্ছে W2 ইকুয়াল টু হাফ L2 I2 স্কয়ার ইন সার্কিট 2, 2 নম্বর সার্কিটে, আউটপুট সার্কিটে। আর একটা কি হবে সেটাকে W3 বলে দাও, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভোল্টেজ যেটা সেটা হচ্ছে m di2 বাই dt, এটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, আর ভোল্টেজ ইনটু কারেন্ট, দ্যাট ইজ দ্য ওয়ার্কডান। আর কারেন্ট হচ্ছে I1 কে তাকে কনস্ট্যান্ট রাখতে হবে, ওবেইং দ্য কারশফস ল। এখানে ভোল্টেজ মাইনাস সামথিং ইকুয়াল টু জিরো হতে হবে, তার টেন্ডেন্সি অনুসারে KVL ডেল্টা ভি জিরো হতে হবে, আগের ট্রান্সফরমার কেসটা মতনই। সুতরাং দ্যাট ইজ দ্য ভোল্টেজ। আর কারেন্ট হচ্ছে I1, দ্যাট শুড বি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট কারেন্ট রাখার জন্যই তাকে ওয়ার্কডান করতে হচ্ছে। কেউ একজন চেঞ্জ করার চেষ্টা করছে তার ঘটনাটাকে, কিন্তু ও কারেন্টটা I1 রাখার জন্য তাকে ওয়ার্কডান করতে হচ্ছে, তো ইনটু ডিটি। তো যদি আমরা ইন্টিগ্রেশন করি এখান থেকে, তাহলে এখানে ডিটি আর ডিটি কেটে যাবে, আর I2 রয়েছে, তাহলে I2 যেটা ইনিশিয়াল মানে কোনো ম্যাক্সিমাম ভ্যালু যদি I2 বলি আমরা, তাহলে এটা 0 টু I2 di2, 0 টু I2। এখানে ইন্টিগ্রেশনে 0 টু I1 ছিল, এখানে 0 টু I2 ছিল, এখানে 0 টু I2 পর্যন্ত কারেন্ট ফ্লো করার জন্য ঠিক এরকম ঘটনা ঘটছে। তাহলে m I1 তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, m ও কনস্ট্যান্ট, তাহলে m বেরিয়ে গেল, আর এখানে I1 ইন্টিগ্রেশন অফ di2 মানে I2, তাহলে m I1 I2। তাহলে এবার টোটাল সিস্টেমের ওয়ার্কডান যদি বলা হয়, তাহলে নিট ওয়ার্কডান বাই দ্য সিস্টেম, সেটা আবার দেখছি হাফ L1 I1 স্কয়ার, দ্বিতীয় ওয়ার্কডান হাফ L2 I2 স্কয়ার, আর একটা ওয়ার্কডান W3 যেটা এখানে ছিল না, সেটা হচ্ছে m I1 I2। এবার তিনটে কারেন্টকে যদি একসাথে আমরা লিখি, তিনটে ওয়ার্কডানকে যদি একসাথে লিখি, তাহলে W ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3 ইকুয়াল টু হাফ L I1 স্কয়ার, L1 I1 স্কয়ার প্লাস হাফ L2 I2 স্কয়ার প্লাস m I1 I2। এইটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়, এবং ম্যাট্রিক্স ফর্মে লিখলেও আমরা বড় বড় সার্কিট ইজিলি সলভ করতে পারি। যে কত ওয়ার্কডান যদি আমাকে বের করতে বলে, ইকুয়াল টু হাফ L1 I1 I2, এটা একটা রো, তো একটা রো বরাবর একটাই রো রয়েছে, দুটো কলাম রয়েছে, তাতে I1 I2, আর এখানে একটা ম্যাট্রিক্স বসাবো আমরা, আর এখানেও বসাবো I1 I2।
আর মাঝখানে যেটা রয়েছে সেটাতে বসাবো L1, এখানে বসাবো L2, আর এখানে বসাবো M12, আর এখানে বসাবো M21। মানে কি হাফ রয়েছে এটা, স্যার ওটাকে আমরা 2m i1 i2 করছি না কেন? কোনটা? কারণ স্যার সেকেন্ডারি কয়েলে যদি কোনো ইএমএফ এর জন্য যদি ওই মিউচুয়াল ইন্ডাকশনের জন্য যদি প্রাইমারি কয়েলে কোনো ইএমএফ তৈরি হয়, তার জন্য যদি ব্যাটারিকে কাজ করতে হয়, তাহলে প্রাইমারির জন্য সেকেন্ডারিতে উৎপন্ন হলে সেকেন্ডারি ব্যাটারিকেও কাজ না করতে হবে। না না, ওইটা হচ্ছে ফার্স্ট কেসটা যেটা আমাদের বলা হলো। সেটাই প্রথমে যখন I1 এস্টাবলিশ হয়ে গিয়েছে, আমরা ততক্ষণ পর্যন্ত 2 নাম্বার সার্কিটকে ওপেন রেখেছি, যতক্ষণ পর্যন্ত না I2 I1 তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, ওই জন্য আমরা W2 যেটা বের করলাম, মাঝখানে যেটা বের করলাম একটা ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা 0 বের করলাম। মানে একটা W1, একটা W2, একটা W3, এই তিনটে ভ্যালু পেলাম। ইন বিটুইন দেম একটা DI1 DT ওয়ালা টার্ম, MDI1 DT এখানে পেয়েছিলাম, আর সেই টার্মটাকে আমরা 0 বলেছিলাম। কতক্ষণ পর্যন্ত এটাকে আমরা করেছি, সার্কিট যখন মানে যখন I1 তৈরি হয়ে গিয়েছে, তখন এখানে এর জন্য কোনো ওয়ার্ক ডান সেই সময় 0। আরো ফার্দার স্টেটমেন্ট ওইটাই স্যার সেই -MDI1/dt। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওই টার্মটাই হচ্ছে -D1/dt। হ্যাঁ, এবার আরো কিছু টার্ম থাকতে পারে, এমনটা নয় যে হ্যাঁ এখানে কারেন্ট এখানে আছে, তাদের আরো ইফেক্ট থাকতে পারে, কিন্তু সেই ইফেক্টটা 0। মানে আরো সেকেন্ডারি ইফেক্ট বা আরো অর্ডার থাকতে পারে, গ্রিফিতে আরো অর্ডার দেওয়া আছে, মানে সেই অর্ডার গুলো আরো 0। মানে ওর চেঞ্জের জন্য আবার নেক্সট কতটা চেঞ্জ, সেই নেক্সটের জন্য আবার নেক্সট কতটা চেঞ্জ, তো সেটা অ্যাপ্রক্সিমেশন করে ওইটাকে 0 করে দেওয়া হয়। তো তারও একটা থিওরি আছে, সেটা অন্য পারপাসে থাকে আমাদের ফ্যারাডে ইফেক্টের। যে স্যার এই I1 এস্টাবলিশড হয়ে গিয়েছে এই কথাটা মানে কি? মানে এখানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে I1, তৈরি হয়ে গিয়েছে I1টা। মানে যদি আমরা এটাকে রাখি, তাহলে আবার এর মানে এটা খোলা রাখি, তখন এটা অন্য একটা কিছু হতে পারে। যেমন এই দ্বিতীয় কেসটা করলাম, দ্বিতীয় কেসটা যেটা কারেন্ট I2 হয়েছিল না, তার ইফেক্ট এখানেও পেয়েছি আমরা। তার ইফেক্ট আমরা এখানেও কারেন্ট রয়েছে, এখানেও কারেন্ট রয়েছে, তার মানে দুটো সার্কিটেই ও কিছু একটা তৈরি করছে। আর আমরা এটাতে কি বলা হয়েছে, যেটুকুই কারেন্ট এখানে ফ্লো হচ্ছে না কেন, সেটা ফার্স্ট মানে এটা ওপেন শুধুমাত্র এইটুকু লুপের জন্য হচ্ছে। অন্য কোনো লুপে যদি কিছু ইন্ডাকশন হয়, তার জন্য কোনো মানে পাওয়ার লস বা আমাদের ওয়ার্ক ডান ফর দ্যাট কেস উইল বি 0। এবার সেই কেসে এর মধ্যে কারেন্ট কত, সেটা I1, কিছু একটা ভ্যালু বলা আছে আর কি। হ্যাঁ, এবার যেটা বললি, যেটা আরো যদি আমরা বলি এর জন্য এখানে কত চেঞ্জ, ওর জন্য এখানে কত চেঞ্জ, আর সেইগুলোকে নেগলেক্ট করা হয়, আর সেইটাকে বলা হয় কোয়াসি স্ট্যাটিক অ্যাপ্রক্সিমেশন। কোয়াসি স্ট্যাটিক অ্যাপ্রক্সিমেশন, এটা আমি একবার ফ্যারাডে ইন্ডাকশন পড়ার সময় জাস্ট 1 লাইন 2 লাইন বলেছিলাম। এটা ডিটেলস আরো আছে, তো ইচ্ছা করলে এটা আবার গ্রিফিথ করতে পারিস, ওখানে অনেক কিছু বলা আছে R/C টাইমের ফার্দার যেটা ইন্ডাকশন, সেইগুলোকে নেগলেক্ট করা হয়েছে, ওগুলো এর অনেক কিছু কথা বলা আছে। যাই হোক, তো এবার এইটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। এটা যদি গুণ করি না, তাহলে ম্যাট্রিক্সে গুণ, আমাদের এটা 2/2 ম্যাট্রিক্স, আর এটা এটা হচ্ছে একটা, এই যে প্রথমে এটা করতে হয়, এটা হচ্ছে একটা রো দুটো কলাম, এই দুটোকে প্রথমে গুণ করতে হয়, তাহলে এটা 1/2 হবে নাকি, 1/2 হবে। আর এটা হচ্ছে দুটো রো নাকি, এইটা আগে করতে হবে বোধহয়, দুটো রো একটা কলাম, এই যে এইটাকে আগে, তাহলে এটা 2/1 হবে। তারপর 1/2 এর সাথে এটা যদি করি, তাহলে আমাদের এটা কি হবে, L1 I1, M12 I2, তারপরে M21 I1, L2 I2, এরকম করে কিছু একটা টার্ম পাবো, সেটার সাথে আবার I1 I2 গুণ করা হবে, তারপর হাফ করা হবে, সেম পাবো। আর M12 ইকুয়াল টু M21, ওই জন্য এটা কমনলি M বসানো রয়েছে। আর আরো একটা স্টেপ এগিয়ে গিয়ে এটাকে ঠিক এইভাবে লেখা হয়, হাফ I1 I2 ব্র্যাকেটে এইটা L11, এটাকে লেখা হয় L12, এটাকে লেখা হয় L21, এটাকে লেখা হয় L22, আর ওইটা হচ্ছে I1 I2। L11 তার মানে সেম কোয়ান্টিটি, তাহলে এগুলোকে বলে সেলফ ইন্ডাকটেন্স II বা JJ। আর যদি IJ হয়, ডিফারেন্ট কোয়ান্টিটি হয়, তাহলে জানতে হবে মিউচুয়াল ইন্ডাকটেন্স, একটার জন্য আরেকটার ইফেক্ট। তো সেটাকে এইভাবে লেখা হয়, হাফ IJ। যদি I ইকুয়াল টু J হয়ে যায়, তাহলে এই টার্মগুলোকে বলবো সেলফ ইন্ডাকটেন্স। আর যদি I নট ইকুয়াল টু J হয়, তাহলে বলবো মিউচুয়াল ইন্ডাকটেন্স, এরকম। তো ট্রান্সফর্মার ঠিক এরকমই কাজ করেন। আর এইটা থেকে আমাদের সুবিধা কি, যদি আরো আমাকে সার্কিট দিয়ে দেয়, তাতে 3খানা লুপ রাখা আছে, আমি বলি একটা প্রবলেম যদি খুঁজে পাই।
দেখি 1 মিনিট দাঁড়া। পেজ বেশ, এখানে বলেছে যে 3খানা এরকম দেওয়া আছে সার্কিট। এইটা একটা সার্কিট, আর এর সেলফ ইন্ডাকট্যান্স দেওয়া আছে। এইটা একটা সার্কিট, আর একটা সার্কিট এরকম। তো এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, আর এটা হচ্ছে L3। আর এদের যে পারস্পরিক মিউচুয়াল ইন্ডাকট্যান্স সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে, সেটা হচ্ছে M12, এদের দুজনের মধ্যে সেটা হচ্ছে M13, আর এদের দুজনের মধ্যে সেটা হচ্ছে M23। এবার প্রবলেম বলেছে কি, the circuits 1, 2 and 3 self inductance I1, I2, I3 and currents I1, I2 and I3 এটা স্টেডি স্টেট কারেন্ট ফ্লো হচ্ছে তিনজনের মধ্যে। প্রথম লুপে কারেন্ট হচ্ছে I1, দ্বিতীয় লুপে কারেন্ট হচ্ছে I2, এটা I1, এটা I2, আর এটা এই সার্কিটের কারেন্ট হচ্ছে I3। এবার বলেছে so that the magnetic energy stored in the circuit is, total magnetic energy stored in the circuit is half I1, I2, I3। একটা ম্যাট্রিক্স বসবে, আর ওখানে I1, I2, I3 কিভাবে লেখা হবে, 3খানা টার্ম হবে। এটা 3/1 ম্যাট্রিক্স, সুতরাং এটা 3/3 হবে, তবেই গুণ হবে। তো প্রথম টার্ম যেটা সেটা সেলফ ইন্ডাকট্যান্স হয় L11, তারপরে এটা L2, ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা, ডায়াগোনাল এলিমেন্ট যেটা সেটা L1, L2, L3, আর এগুলো সব মিউচুয়াল টার্ম। তো যদি এটাকে ভাবে আমি L11, তাহলে এটাকে বলবো L12, এটাকে বলবো L13, এটাকে বলবো L21, এটাকে 22, এটা L23, আর এটাকে বলবো L31, L32 আর L33। এটা হচ্ছে ফর্মুলা। পরের লাইনে বসিয়ে দাও L11 ইকুয়াল টু L1, আর এগুলো L12 ইকুয়াল টু M12, এগুলো সব মিউচুয়াল টার্ম। তো রেজাল্টগুলো জাস্ট চেঞ্জ করে দাও, L11 ইকুয়াল টু L1, L22 ইকুয়াল টু L2, L33 ইকুয়াল টু L3, আর L12 ইকুয়াল টু L21 ইকুয়াল টু M21 ইকুয়াল টু M12 ইকুয়াল টু M, না M বলবো না, এখানে আবার অন্য একটা কিছু রয়েছে। আবার L21 ইকুয়াল টু 21 তো বললাম, 31 ইকুয়াল টু 13 ইকুয়াল টু M31 ইকুয়াল টু M13, আর একটা রয়েছে L32 ইকুয়াল টু L23 ইকুয়াল টু M23 ইকুয়াল টু M32। তো তিনটে টার্ম এখানে বসিয়ে দাও, রেজাল্ট পেয়ে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, এটাকে যদি আমরা ভেঙে দিই, কত জুল বের করতে বলেছে, হ্যাঁ কত জুল বের করতে বলেছে। তো যা ম্যাট্রিক্স ভেঙে দাও, অঙ্ক যদি দেয় তাহলে এটা ডেরিভেশন করার দরকার নেই। বল, কেউ কিছু বললি? শুনতে পেলাম না। ঠিক আছে, তো এটা অঙ্কর জন্য, এটা ডিটারমিনেন্ট ভাঙো, ম্যাট্রিক্স ভেঙে দাও, ফার্স্ট এলিমেন্ট এটা, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, আবার কিছু একটা, আবার কিছু, তার সাথে এটা গুণ, তো তত জুল অ্যান্সার। ঠিক আছে, বেশ। নেক্সট এবার যেটা আমাদের যে ক্যালকুলেশনটা করালাম ট্রান্সফরমারে, সেটা এবার আমাদের আরো কিছু জিনিস করতে হবে, যেটা কিছু এক্সপ্রেশন বের করতে হয় আমাদের। দেখি কোথায় আছে আবার, তো এইটা খুব ইউজফুল ফর্মুলা, মানে যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ফর্ম যেটা দেখালাম সেটা খুব ইউজফুল, কারণ আমাদের যখন পারস্পরিক দুটো মিউচুয়াল ইন্ডাকট্যান্স কয়েল থাকবে তখন কত ওয়ার্ক ডান এটা বের করা খুব ডিফিকাল্ট। যে কে কাকে ইনডিউস করছে, কার জন্য কোথায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেটা বের করা খুব জটিল। তো জাস্ট I1, I2 ডট 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 IN, একটা হাফ লাগিয়ে দাও, বাইরে হাফ ছিল তো, একের এন ছিল, যাই হোক দেখে নিবে, একটু বোধহয় হাফই ছিল। দেখি 1 মিনিট দ্বারা রেজাল্টটা কত ছিল। প্রথম ক্ষেত্রে তো ওয়ার্ক half ডানের ফর্মুলা, ম্যাট্রিক্স ফর্মটা কি করে এলো, এগুলো কোনো ফর্মুলা আছে আমাদের? এটা কোথা থেকে এলো, আমি তো একটা করে দিলাম, আগে যেটা ফার্স্ট কেসটা করে দিলাম, সেটা বইয়ে রয়েছে, সিলেবাসে নেই, কিন্তু যদি দেয় আর কি কোনোভাবে, যেহেতু আমাদের সিলেবাসটা শেষ হয়ে গেছে বলে করালাম।
হ্যাঁ, ও বুঝতে আচ্ছা, পারি কি বললাম? আর এই ফর্মটা তোর কাজে লাগবে। ম্যাট্রিক্স ফর্ম আনতে ঠিক জানি না। হ্যাঁ, জানি না বলি তো করালাম এটা। দুটো কয়েলের জন্য আমি এস্টাবলিশ করলাম, 3খানা কয়েলের জন্য আর এস্টাবলিশ করার দরকার নেই। যদি n খানা সার্কিট থাকে তাহলে ডট 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 n, এখানে আবার L11 L12 এন্ড ডট 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 চলছে, এদিকেও চলছে, কিছু একটা পাবো, আর এদিকে I1 I2 ডট 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 IN। তো জাস্ট ফর্মুলাটা যদি মুখস্থ থাকে তাহলে কত জুল ওয়ার্ক হয়েছে সেই সার্কিটে ওই কারেন্ট তৈরি করতে বের করে যাবো। আর এরকম ম্যাট্রিক্স নিয়ে আমাদের বহু কাজ রয়েছে, ওই জন্য যখন আমরা করব ওই মেকানিক্সের স্মল অসিলেশন করব তখন এরকম ম্যাট্রিক্স পাবো। রিলেটিভিটি করব যখন ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডে, তখন লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স নিয়ে আমাদের কাজ আছে। তো ওই জন্য অভ্যাস করা ভালো, বহু জায়গাতেই অ্যাপ্লিকেশন রয়েছে, সিলেবাসে সব নেই। আমি বললাম না অন্য বছর করাই না, এবার তো সিলেবাসটা শেষ হয়ে গেছে বলে আমি করালাম, সময় আছে বলে করালাম, নইলে করাতাম না। বেশ, তো আমাদের নেক্সট এবার যেটা বলা হচ্ছে ট্রান্সফরমারে সব কারেন্ট ফারেন্ট গুলো বের করতে বলে। এবার ডেরিভেশন অফ কারেন্ট বের করো, ইনপুট কারেন্ট কত, আউটপুট কারেন্ট কত, এইসব সব ডেরিভেশন বের করতে বলে এক এক সময় কোনো বছর, যে হিস্ট্রি অফ ট্রান্সফরমার। আর তারপরে কিছু অ্যাজাম্পশন করো, দিয়ে আবার ক্লাস 12 এর থিওরিতে ফিরে যাও, V2/V1 = N2/N1 ফেরত যাও, এরকম টাইপ। তো সাপোজ আমাদের একটা সার্কিট রয়েছে এরকম, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে V1 প্লাস আচ্ছা, এটা আমার এটা মাইনাস। খুব গন্ডগোল লাগে, পাওয়ার মোবাইলটা স্যার একটু হ্যাঁ, মোবাইলটা দাও। কি বলি, গন্ডগোল লেগে যায়। বলছি এবার ঠিক আছে? পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য প্রাইমারি আর সেকেন্ডারিতে ওই VI যেটা ওটা কনস্ট্যান্ট থাকতে হয়। তো সে ধরুন সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বাড়ানোর জন্য ইএমএফ টা বৃদ্ধি পেলো, তো সে কারেন্টটা কেন বৃদ্ধি পাচ্ছে না? ইএমএফ মানে তো সেই এনার্জিটাই বটে। না 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 না, এটা একদম ভুল ধারণা। ভোল্টেজ বাড়লেই কারেন্ট বাড়বে এমন কথা কে বলেছে? আমাকে বল, কে বলেছে এরকম স্টেটমেন্ট, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে? যদি ইএমএফ বাড়ে কারেন্ট বাড়বেই, এই কথাটা কোথায় পেয়েছিস আমাকে বল। তার আমি নেক্সট কথাতে যাচ্ছি। ওহমস ল, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ও ওটাই। হ্যাঁ, ওহমস ল ইজ নট ওবিং দেয়ার। এখানে ওহমস ল মেনে চলে না, শুধু এখানে বলে না, সব জায়গাতেই মেনে চলে, অনেক জায়গাতে মেনে চলে। এটা আমাদের ট্রানজিস্টরের থিওরি আমরা করেছিলাম। এটা ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছি, কারেন্ট কি বাড়ছে? কারণ স্যাচুরেট। এখানে ভোল্টেজ অনেক বাড়াচ্ছি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট অলমোস্ট ইকুয়াল টু 0। এখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক হঠাৎ করে বেড়ে গিয়েছে ভোল্টেজ একটুখানি বাড়ানোর পরে। তো নন লিনিয়ার সার্কিট এগুলো, এখানে ওহমস ল ভোল্টেজ বাড়ালেই কারেন্ট বাড়বে এমনটা নয়, ঠিক আছে? ফেজার ডায়াগ্রাম অনুসারে আমাকে কেভিএল বা ওহমস ল ইউজ করতে হবে, প্রত্যেকটি জায়গায় ফেজ ফ্যাক্টর দেখতে হবে কোনটা, বুঝতে পারছিস? এই হচ্ছে ব্যাপার। যদি কোথাও ভোল্টেজ বাড়ে তার মানে এমনটা একদমই ভাবা উচিত নয় যে কারেন্টকে বাড়তেই হবে। টোটাল পাওয়ার শুড বি কনস্ট্যান্ট, দ্যাট ইজ ট্রু। পাওয়ার অ্যাম্পলিফায়ার হয় না অ্যাকচুয়ালি, কোনোভাবেই পাওয়ারকে বৃদ্ধি করা যায় না। যদি কোথাও আউটপুটে এসি ফিসি পেয়ে যায়, মানে পাওয়ার বেড়ে গিয়েছে, আমরা যদি বলি যে লাউড স্পিকারে পাওয়ার বেড়ে গেল, আমি আস্তে আস্তে কথা বলছি অথচ প্রচুর জোরে শব্দ শোনা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই পাওয়ার বেড়ে গেছে। তাহলে আমরা বলি পাওয়ার বেড়ে গেছে, কিন্তু পাওয়ার অ্যাকচুয়ালি বাড়ে না। কোনো একটা জায়গা থেকে সে এক্সটার্নাল সোর্সকে সে নিয়েছে, সেটা ডিসি বা জেনারেটরের সাহায্য নিয়ে সে কোনো ডিসি সোর্সকে এসি রূপান্তরিত করে দিয়েছে। যদি হয়তো ইনপুটে কিছুই এসি ছিল না, আউটপুটে হয়তো প্রচুর এসি পেয়ে গিয়েছি আমরা, তো জানতে হবে কোথাও তো কেউ একজন কাজ করেছে। টোটাল পাওয়ার অফ দ্য সিস্টেম উইল বি কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ও হ্যাঁ স্যার। বেশ, তো মিসকনসেপশন এইগুলো কখনোই এরকম মাথায় লাগে। ওহমের সূত্র যেমন, আমাদের নিউটনস লতেও অনেকের মিসকনসেপশন আছে, যেদিকে এফ ইজিক্যাল টু এম এ বলা থাকে, এরকম এফ ইজিক্যাল টু এম এ, তো যেদিকে ফোর্স সেদিকে অ্যাক্সেলারেশন, অনেকেরই মিসকনসেপশন রয়েছে, যেদিকে ফোর্স সেদিকে মানে তার ভেলোসিটি, যে ফোর্স দেওয়া হচ্ছে তাহলে ভেলোসিটি সেদিকে হওয়ার কথা, তাই না? আমি যদি কোনো বস্তুকে ঠেলে দিই তাহলে তার বেগ বৃদ্ধি সেই দিকেই হওয়ার কথা, অন্যদিকে কেন হবে? কিন্তু নিউটন তা বলেনি। নিউটন বলেছে যেদিকে ফোর্স সেদিকে অ্যাক্সেলারেশন। কোনো পার্টিকেল যদি ঘোরে বৃত্তাকার পথে, তাহলে এইদিকে ফোর্স এইদিকে অ্যাক্সেলারেশন, তার ভেলোসিটি পারপেন্ডিকুলার হতেই পারে, লতে বলা নেই সেরকম। তো এইগুলো মিসকনসেপশন। ওহমস ল কিছু কিছু কন্ডিশনের জন্য ওহমস ল ট্রু, যেগুলো লিনিয়ার সার্কিট যেগুলো, সেগুলোর জন্য ট্রু। তো এটা একটা সার্কিট দেওয়া আছে, V1 R1, এখানে L1, এটা একটা ইনপুট ট্রান্সফরমার আর আউটপুট ট্রান্সফরমার, যেরকম ছবি আমরা একটু আগে আঁকলাম ঠিক সেরকমই।
এখানে R2 আর এখানে লোড রেজিস্ট্যান্স RL, আর এদের পারস্পরিক মিউচুয়াল ইন্ডাকট্যান্স হচ্ছে M, এটা L1, এটা L2, আর এই সার্কিটে কারেন্ট ফ্লো করছে I1, আর এই সার্কিটে কারেন্ট ফ্লো করছে I2, এরকম অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। এটা V1 দেওয়া আছে, V1 ফাংশন অফ t। বেশ, কি বলেছে, এই সাইনোসয়েডিয়াল ভোল্টেজ V1 applied across the primary low resistance RL connected to the secondary, এসব বলা আছে, মিউচুয়াল ইন্ডাকট্যান্স M দেওয়া আছে। বলেছে if I1 and I2 be the instantaneous current in the primary and secondary, I1t and I2t এগুলো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, বিভিন্ন মুহূর্তে কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এবার আমরা KVL ইউজ করব ইনপুটে। তো সামেশন অফ ডেল্টা V0 KVL বলছে আমার। তো এর মধ্যে যা ড্রপ এন্ড সোর্স টুগেদার তারা 0 করবে, কত সেটা V1, এটা হচ্ছে সোর্সটা, মাইনাস I1 R1 এটার মধ্যে দিয়ে, মাইনাস L1 dI1 dt প্লাস M, এবার নেক্সট মাইনাস M dI2 dt ইকুয়াল টু 0। এটা কখন বের করলাম? অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইমে। দুটোই কারেন্ট এস্টাবলিশ হয়ে গেছে, এখানে I1 কারেন্ট রয়েছে, এখানে I2 কারেন্ট রয়েছে, আর সেই মুহূর্তে আমি ইনপুটে KVL ইউজ করছি। তো টোটাল ভোল্টেজ at any instant should be, change in voltage at any instant should be 0। তাহলে V1 minus I1 R1 minus L1 di dt এখানে, আর মিউচুয়ালের জন্য minus M I2 dt equal to 0। সবকটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে এটা ইকুয়াল V1 equal to প্লাস প্লাস। এইটা একটা সার্কিট, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। যদি আউটপুটে বের করি আমরা, তাহলে আউটপুটে দেখতে পাচ্ছি কোনো V2 নেই, আউটপুটে কোনো সোর্স আলাদা করে লাগানো নেই, ইনপুট থেকে সে যা কিছু পাচ্ছে। তাহলে অ্যান্ড আউটপুট সার্কিটের জন্য R2 প্লাস RL, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাতে কারেন্ট হচ্ছে I2, প্লাস L2 dI2 বাই dt প্লাস M dI1 বাই dt ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, KVL ইউজ করলাম, এটা IR, এটা L di dt, আর এটা M di dt ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে সলভ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি কারেন্ট নিজে রয়েছে, আবার তার ডেরিভেটিভ রয়েছে, এখানেও কারেন্ট নিজে রয়েছে, তার ডেরিভেটিভ রয়েছে। তো জেনারেলি সলভ করা ডিফিকাল্ট, তার জন্য আমরা এসি ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করি। তাতে কি ইউজ করি, যে V1t ইকুয়াল টু V1 ই টু দি পাওয়ার জে ওমেগা টি, সোর্সটাকে এইভাবে রিপ্রেজেন্ট করো ফেজার দিয়ে, আর তার কারেসপন্ডিং পাওয়ার, কারেসপন্ডিং কারেন্ট যেটা, সেটা হচ্ছে I1, সেটা কত, I1 ই টু দি পাওয়ার জে ওমেগা টি। একটু আগে আমরা দেখেছি V1 এর সাথে I1 ইন ফেজে থাকে, আর I1 এর সাথে I2 আউট অফ ফেজে থাকে। তাহলে I2 ইকুয়াল টু I2 ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস পাইটাই দিতে পারি, তো সেটার জন্য রেজাল্টে কিছু হেরফের হবে না। ঠিক আছে, V1 ইজ ইকুয়াল টু V1 ই টু দি পাওয়ার জে ওমেগা টি, মানে প্লাস π/3 π/4 এরকম, বা প্লাস 5 এসব দেওয়ার দরকার নেই। ফ্রিকোয়েন্সি সেম, ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি কিন্তু সব জায়গায় সেম থাকে, এটাও একটা প্রশ্ন। ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয় না, অ্যাম্পলিফায়ার বা স্টেপ ডাউন স্টেপ আপ হয় না। তো I1 ইকুয়াল টু I1 এটা, I2 ইকুয়াল টু দ্যাট। এবার এই কটাকে আমরা যদি বসাই, সেই ফেজার ডায়াগ্রামটা থেকে বসালাম আমরা, এটা ছিল V1, এটা ছিল I1, আর ওইটা ছিল I2, এই কটাকে ধরে বসিয়েছি। এবার এক্ষেত্রে এই ইকুয়েশন আমরা সলভ করব, এখানে বসাবো I1 dI1 dt, তেমন আবার ই টু দি পাওয়ার পাবো, আবার এখানে dI2 dt, এখানে আবার ই টু দি পাওয়ার পাবো, সেই দুটো কেটে যাবে। তাহলে এখানে M I2 ওয়ালা টার্ম পাবো, এখানে একটা I1 L1 ওয়ালা টার্ম পাবো, আর এখানে একটা কিছু একটা টার্ম বসবে I1 এর জায়গায়। তো রেজাল্ট কি বেরোবে দেখি। তাহলে অতএব প্রথম ইকুয়েশনটা থেকে পাবো আমরা R1 প্লাস জে ওমেগা L1 ইন্টু I1 প্লাস জে ওমেগা M I2 equal to V1। সিম্পল ম্যাথামেটিক্স। V1 এর জায়গায় এটা বসিয়েছি, ই টু দি পাওয়ার জে সব জায়গায় কেটে গেল, এদিকেও ছিল এইগুলো ছিল, সব কেটে গেল, আর বাকি যেটুকু আছে কমন টমন নিয়ে আমরা I1 প্লাস সামথিং I2 এইভাবে রেখেছি। আর এখানে যদি বসাই 2 নম্বর সমীকরণে এইটা থেকে,
তাহলে এখানেও একটা টার্ম পাবো, সেটা হচ্ছে জে ওমেগা এম I1 প্লাস একটা ব্র্যাকেট R2 প্লাস RL প্লাস জে ওমেগা L2 বাইরে I2 ইকুয়াল টু 0। তাহলে দুখানা ইকুয়েশন আমরা পেয়ে গেছি, ইকুয়েশন কেভিএল ইউজ করে দুখানা ইকুয়েশন পেয়ে গেছি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। দুটোকে সলভ করতে হবে। এবার আমার কিছু কাজ নেই, দুটোকে জাস্ট সলভ করবো আর I1 I2 বের করবো। আমি জাস্ট দুটো স্টেপ জাম্প করছি এখানে, বাড়ির কাজ বা নোট ফোট দিয়ে দেবো আমি পরে যদি অসুবিধা থাকে। তো এখানে কি করে সলভ করে, এখানে I1 রয়েছে, এখানে I1 রয়েছে, আর এখানে I2 রয়েছে, I2 রয়েছে, তো কোনো একটাকে কাটো প্রথমে, তাহলে I2 বা I1 সমান কিছু একটা বেরোবে, আর সে এইটাকে আবার বসাবো ওখানে, তাহলে আবার দুখানা টার্ম বেরোবে। তাহলে সলভিং ইকুয়েশন 3 and 4, এটা 3 এটা 4, সলভিং ইকুয়েশন 3 and 4 উই গেট। এবার দুখানা ইকুয়েশন আমি লিখছি, জাস্ট করতে পারি ডেরিভেশন, কিন্তু সময় নষ্ট হবে আর কি, আর কিছু না। তোদেরও নেট খরচা হবে অকারণে, অপনয়ন পদ্ধতিতে যোগ বিয়োগ। তো I2 ইকুয়াল টু মাইনাস জে ওমেগা এম I1 বাই R2 প্লাস RL প্লাস জে ওমেগা L2। এটা একটা ইকুয়েশন, এটা I2 সমান, এটা ইকুয়েশন নাম্বার 5। আর সিমিলারলি I1, এই I2টা এখানে বসিয়ে দেবো আমরা। তাহলে এটা কেমন বেরিয়েছে ঠিক, I2 সমান এখানে দেখতে পাচ্ছি সাম রেজিস্ট্যান্স নিচে রয়েছে, আর এখানে কিছুটা ইএমএফ এর ডাইমেনশন থাকবে আর কি, কিছু একটা ইএমএফ এর ডাইমেনশন থাকবে। তো এটারও মিনিং রয়েছে, একটু পরে আসছি তার মিনিং। যাই হোক, তো I1 ইকুয়াল টু এবার I1 এর জায়গায় একটা বড় সড়ো টার্ম বসবে, কি সেটা, ওপরে বসবে V1 আর নিচে বসবে R1 প্লাস একটা বিশাল বড় সড়ো টার্ম। তো সেটাকে আমরা বলছি টোটালটাকে আমরা বলছি R1 ড্যাশ, কি টার্ম সেটা পরে বলছি, প্লাস জে ওমেগা L1 ড্যাশ। এবার কি সেগুলো L1 ড্যাশ R1 ড্যাশটা কি সলভ করলে পাবো, জাস্ট ম্যাথামেটিক্স, এখনো পর্যন্ত নতুন কিছু না, ম্যাথামেটিক্স করছি আমরা জাস্ট। হোয়ার R1 ড্যাশ এইটা ইকুয়াল টু R1 প্লাস ওমেগা স্কোয়ার এম স্কোয়ার R2 প্লাস RL ডিভাইডেড বাই R2 প্লাস RL স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার L2 স্কোয়ার। এইটা বেরোবে R1 ড্যাশ, মানে বলছি আমি, আর L1 ড্যাশ ইকুয়াল টু L1 মাইনাস ওমেগা স্কোয়ার এম স্কোয়ার L2 বাই R2 প্লাস RL তার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার L2 স্কোয়ার। তাহলে এই I2টা ওই দুটো ইকুয়েশনে 3 আর 4 যে ইকুয়েশন বেরিয়েছিল, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 6। 3 আর 4 যে ইকুয়েশন বেরিয়েছে সেই দুটোকে সলভ করে I1 আর I2 পেয়েছি, দুটো পেয়েছি। তো I2টা সিম্পল এরকম পেয়েছি, জে ওমেগা এম I1 বাই সামথিং এরকম রয়েছে। আর I1 যেটা পেয়েছি সেটা এখানে V1 ছিল, কারণ ভোল্টেজ রয়েছে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স হওয়া উচিত, কারেন্ট ইকুয়াল টু। তাহলে সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু কি ছিল, ঠিক এরকম এসেছিল, R1 প্লাস ওই ওমেগা স্কোয়ার R2 প্লাস RL এইসব ছিল, ওমেগা স্কোয়ার এরকম একটা কিছু টার্ম পেয়েছি। আর এখানে জে ওমেগা L1 এই টার্মটা ছিল, L1 মাইনাস এটা একটা টার্ম ছিল। তার মানে কি বলছি, এটা হচ্ছে ইনপুটের রেজিস্ট্যান্স পার্ট, আর সেই রেজিস্ট্যান্স পার্টের মধ্যে অ্যাকচুয়ালি ইনপুটে যা রেজিস্ট্যান্স ছিল তার সাথে আরো কিছু জিনিস অ্যাড হয়ে গিয়েছে। আর যেহেতু তারা কাপেলড, পুরো সিস্টেম কাপেলড, সুতরাং যেটা এক্সট্রা অ্যাড হয়ে আছে সেটাকে আমরা বলবো রিফ্লেক্টেড রেজিস্ট্যান্স। ওই যে এই পার্টটাকে বলবো রিফ্লেক্টেড রেজিস্ট্যান্স, ওই ব্র্যাকেটের টার্মটাকে বলবো, হ্যাঁ, R1 ড্যাশটাকে নয়। R1 ড্যাশ মানে R1 প্লাস সামথিং, ওই প্লাস যেটা আছে সেটাকে রিফ্লেক্টেড রেজিস্ট্যান্স বলবো আমরা। আর রেজিস্ট্যান্স সবসময় অ্যাড হয়, এটা রেজিস্ট্যান্স বিয়োগ হওয়ার কোনো চান্স নেই, ওই জন্য সেটা সবসময় প্লাস চিহ্ন হয়ে এসেছে। আর একটা টার্ম দেখেছি, ইনপুটের ইন্ডাক্ট্যান্স রয়েছে L1, কিন্তু যখন জেনারেল ক্যালকুলেশন করেছি I1 I2 সবসময় সার্কিটে চলছে, তখন যে I1টা দেখতে পাচ্ছি সে I1টার ওপর L1 তো রয়েছে, তারপর আরো কিছু টার্ম বাদ হয়ে গেছে, মাইনাস এম স্কোয়ার L2, তাদের ইফেক্ট একটা চলে আসছে। তো সেইটাকে বলা হয় রিফ্লেক্টেড ওই ইন্ডাক্ট্যান্স, এই টার্ম, এইটাকে রিফ্লেক্টেড ইন্ডাক্ট্যান্স রয়েছে। তাহলে এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2, আর এদের ভ্যালু হচ্ছে এরকম ভ্যালু রয়েছে।
এবার যে কারেন্টটা আমরা তখন কি করেছিলাম, তখন আমরা সিম্পল ধরে নিয়েছিলাম যে সব নেগলেক্টেড ইনপুটে যেটা জাস্ট সিম্পল যেটা V1 ইকুয়াল টু R1 ইন্টু I1 এটা করেছিলাম আমরা ওখানে। তো এইগুলো সব রয়েছে এর ভেতরে ফর্মগুলো। এবার কি করবো আমরা, এবার আমরা সেই জায়গাতে ফেরত যাবো। এই আমাকে যদি বলে কারেন্ট এস্টাবলিশ করো ইনপুট আউটপুট, তাহলে এখানেই শেষ করে দেবো আমি। যদি আমাকে বলে যে দেখাও যে টোটাল পাওয়ার ইজ কনস্ট্যান্ট, আমাকে বলে শো দ্যাট টোটাল পাওয়ার ইন এসি ইকুয়াল টু টোটাল পাওয়ার ইন ইনপুট এসি অ্যান্ড ইকুয়াল টু দ্য আউটপুট এসি, এটা যদি সমান দেখাতে বলে আউটপুট, তাহলে আমাকে আরো ফার্দার স্টেপ এগোতে হবে, যে আমাকে দেখাতে হবে যে তাদের রেশিওটা N2/N1 হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা N1/N2 N2/N1 হচ্ছে কিনা। বেশ, এবার কি করা হচ্ছে, সাপোজ এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য যদি এখানে সমস্ত ভ্যালু বসাই, যে ওমেগা কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করানো হচ্ছে, তাহলে এদের এস্টিমেটেড ভ্যালু পাবো অ্যাম্পিয়ারসে। সেখান থেকে আমরা বিভিন্ন রকম ডেটা শিট বানাতে পারি। কিন্তু আমাকে যদি জেনারেল ক্যালকুলেশনে আসতে হয়, তাহলে আমাকে কিছু লসকে নেগলেক্ট করতে হবে যদি কোনো কনক্লুশন আমাকে আসতে হয়। কি কি লস? কপার লসেস, যেগুলো রেজিস্ট্যান্স যেগুলো ইউজ করা হয় প্রাইমারি আর সেকেন্ডারিতে, যে কপার ওয়েন্ডিং থাকে তার মধ্যে জুল হিটিং হিসাবে লস হয়, কপার লসেস, ঠিক আছে। আবার দেখতে পারি আমরা যে কিছু হিস্টেরিসিস লস হয়। প্রথম লসটা কি বললাম, কপার লস, যে কপার ওয়েন্ডিং যেটা হয়, ওয়েন্ডিং তার জন্য পাক দেওয়া থাকে, তার জন্য হিট লস, জুল হিট লস, I²RT এরকম। 2 নম্বর কি বলছি আমরা, 2 নম্বর যেটা লস সেটা হচ্ছে আমাদের ওই কোর লস, কোরের হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস আবার বলছি, একটু পরে আবার ডিটেলসে বলছি। এই হিস্টেরিসিস লসটা কি হয় আমরা মোটামুটি একটু জানি আমরা, যে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়াল যদি হয়, তার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যদি থাকে মিউ বা কিছু, আর তাতে যদি আমাদের কারেন্ট উন্ড করি, তাহলে এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, একবার ওইদিকে একবার ওইদিকে, এইদিকে ওইদিকে চেঞ্জ হয়। আর এতে ছোট ছোট যে লুপ ঢুকে আছে তাদের মধ্যে কারেন্ট জোর করে এস্টাবলিশ করার চেষ্টা করানো হচ্ছে, যে তাদের ডাইপোলগুলোকে বলা হচ্ছে একবার ওইদিকে যাও, আবার ঘোরো, আবার ওইদিকে যাও, আবার এইদিকে ঘোরো, ইলেকট্রনগুলো ফ্যাটিকড হয়ে যাচ্ছে। এবং যতবার ডাইপোল এইভাবে অ্যালাইন্ড হচ্ছে, খানিকক্ষণ পরে আবার তাকে এইভাবে অ্যালাইন্ড হচ্ছে। তো এই যে অরিয়েন্টেশনের চেঞ্জ এই স্টেট থেকে এই স্টেটে, তার জন্য এনার্জি লস হচ্ছে, হিট লস হচ্ছে। তো তার যেটা অ্যাকচুয়াল তার যে স্টেট, সেই স্টেটে সে ফেরত আসে না, কিছু হিট লস করে তারপরে সে আবার সেই স্টেটে ফেরত আসে। আর সেটা একটা আমরা এরকম এরিয়া পাই বিএইচ লুপ, সেই এরিয়ার সাথে প্রপোর্শনাল করে সেই হিট লসটাকে ক্যালকুলেশন করতে হয়, সেটাকে বলে হিস্টেরিসিস লস। ল্যাগ বিহাইন্ড, হিস্টেরিসিস কথাটা মানে তখন বলেছিলাম যে ল্যাগ বিহাইন্ড, কেউ পিছনে পিছনে রয়েছে, কেউ একজন ওটাকে জিরো করার চেষ্টা করছে বাট ও জিরো নয়, ফিল জিরো, তখন হয়তো এরকম রয়েছে, একবারে জিরো হতে পারেনি। তো এইগুলো, এটা হিস্টেরিসিস লস হয়। নেক্সট লস কি, এই যে এটা এই কোডের মধ্যেই আরেক ধরনের লস হয় যেটাকে বলে এডি কারেন্ট। এডি কারেন্ট বলা হয় এখানে। এডি কারেন্ট মানে ছোট ছোট লুপ তৈরি হয়, সেই লুপে এরকম কারেন্ট এস্টাবলিশড হয় এরকম ভাবে। আর যদি এই লুপটাকে অনেক বড় জায়গা থাকে, অ্যালুমিনিয়াম যদি থাকে, তাহলে এটা এই কারেন্টটা অনেকটা ধরে অনেকটা জায়গা জুড়ে ছড়ায়, পুরো সার্কিট জুড়ে এই কারেন্টটা ছড়িয়ে যায়। এবং এটাকে ছড়াতে দিলে হবে না, কারণ এডি কারেন্ট তো লস ওয়ান টাইপ হলো। এডি কারেন্ট হেল্পও করে আমাদের, সবসময় যে লস করে তা করে না। তো এখানে ছোট ছোট লুপের মধ্যে কারেন্ট এস্টাবলিশ হয় লেঞ্জের সূত্র মেনে, তার যে কাজ হচ্ছে তাকে মানে যে চেঞ্জ হচ্ছে সেটা বাধা দেওয়ার জন্য ছোট ছোট কারেন্ট ইনডিউস করা হয়, এবং ওই জন্য ল্যামিনেটেড করে দেওয়া হয় ট্রান্সফরমারকে, যাতে করে ওই কারেন্টটা বেশি দূর পর্যন্ত যেতে না পারে, সীমাবদ্ধ থাকে ছোট ছোট রিজিয়নের মধ্যে, তাহলে হিট লসটা কম হয়। এডি কারেন্ট, এটাকে বলে এডি কারেন্ট বা ফকাল্ট কারেন্ট বলা হয়। এটা হেল্প করে কোথায়, যেমন আমাদের ট্রেনের ক্ষেত্রে যখন হয় ম্যাগনেটিক ব্রেক কাজে লাগানো হয় সেই জায়গায়, সেক্ষেত্রে এরকম যে খুব ভারী, তো সেখানে আমাদের ওই পা চিপে দিয়ে ট্রেনকে দাঁড় করানো খুব কঠিন। মোটরসাইকেলেও গিয়ার সিস্টেম, ব্রেক সিস্টেম কি হয়, যে এরকম সিলিন্ডার থাকে আর এরকম চামড়ার এরকম ইয়ে থাকে। তো যখন আমরা ব্রেকে পা দিই তখন এই চামড়াটা ধরে সিলিন্ডারটা রোটেট করে, এরকম করে সিলিন্ডারটা রোটেট করাটাকে আটকাতে হবে, তো চামড়া দিয়ে এটাকে প্রেস করানো হয়, আর এদের মধ্যে ফ্রিকশন কাজ করে, আর ফ্রিকশন কাজ করার জন্য ওটা আটকে যায়, মানে মোটরসাইকেলটা আটকে যায়। কিন্তু দীর্ঘদিন বাইক ব্যবহার করার জন্য এদের মধ্যে যে ফ্রিকশন সেটা কমে যায় আস্তে আস্তে, দুজনে স্লিপার হয়ে যায়। আর তখন আমি ব্রেকে যতই পা দিই না কেন বাইক দাঁড়ায় না, চলেই যায় একটু ছেঁচড়ে। তো সেই জায়গায় আমাকে আবার দোকানে গিয়ে আমার ব্রেক ঠিক করতে হয়, আমাকে পাল্টাতে হয় এইসব। কিন্তু ট্রেনের ক্ষেত্রে এরকম পা চিপে দিয়ে এরকম থামানো যাবে না, কারণ ট্রেনটা এতটাই হেভি যে সেটাকে থামানো সম্ভব নয়। তো সেখানে কি করা হয়, সেখানে এরকম আমাদের হাই ম্যাগনেট রাখা হয়, কিছু কয়েল রাখা হয়, তাতে এরকম কারেন্ট বহুবার চেঞ্জ করা হয়। হ্যাঁ, কিভাবে করা হয় ডিটেলস আমি জানা নেই, যারা ইঞ্জিনিয়ার তারা আরো ভালো জানে। তো এখানে
কারেন্টের প্রচুর চেঞ্জ করা হয়, আর চেঞ্জ করার জন্য এখানে এডি কারেন্ট তৈরি হয়। এখানে যে লুপটা থাকে, যে সিলিন্ডারটা থাকে, সেটার মধ্যে এডি কারেন্ট বা ফকাল কারেন্ট তৈরি হয়, ফকাল কারেন্টস তৈরি হয়, ছোট ছোট কারেন্ট তো অনেক। তো সেই কারেন্টগুলো লেঞ্জের সূত্র অনুসারে ওকে বাধা দেয়, আর তার জন্য মানে এ থেমে যায় গতিটা। তো এটা একটা ইউজ। আমাদের ইন্ডাকশন ওভেন যেটা যেটা আমাদের বাড়িতে রান্না করা হয়, তো সেখানে এরকম হাত রাখলে কোনো গরম হয় না এরকম। তো এখানে আমাদের এরকম প্রচুর এরকম টার্ন থাকে, ইন্ডাকশন যেটা কয়েল যেটা, এখানে প্রচুর এরকম টার্ন থাকে। তো তাতে সেকেন্ডে বহুবার, কয়েক হাজার বার এটাকে মানে কারেন্টটাকে চেঞ্জ করানো হয় ওই ইন্ডাকশন ওভেনের মাধ্যমে। আর যে পট রাখা হয়, সেই পটের তলদেশে ওই যে কারেন্টের চেঞ্জ হচ্ছে, সেই কারেন্টের চেঞ্জের জন্য এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্সের জন্য এখানে যে লুপগুলো থাকে তার মধ্যে ছোট ছোট ফ্লাক্স চেঞ্জ হওয়ার জন্য এডি কারেন্ট তৈরি হয়। ঠিক আছে? তো সেই এডি কারেন্টে এতটাই রেটে চেঞ্জ হয় বা এত র্যাপিড চেঞ্জ হয়, তার জন্য এখানে অ্যালুমিনিয়াম ফয়েলের তলদেশটা গরম হয়, এবং গরম হওয়ার জন্য আমাদের রান্না টান্নাগুলো হয়। তো সেখানে এডি কারেন্ট আমাদের হেল্প করছে। আমাদের ল্যাবরেটরিতে ব্যালিস্টিক গ্যালভানোমিটার রয়েছে, যারা বিএইচ লুপ প্র্যাকটিক্যাল করবে তাদের আমাদের এরকম ব্যালিস্টিক গ্যালভানোমিটার না, এরকম একটা আয়না থাকে। আমি থিওরি যদিও আমি বলিনি, এগুলো ক্লাস 12 থেকে আশা করি অনেকে জানা আছে। এখানে কয়েলটা এরকম রাখা থাকে, কারেন্ট ফারেন্ট দেখানো হয়, এখানে ম্যাগনেটিক এনএস এরকম রাখা হয়। হ্যাঁ, তো যখন কারেন্ট যায় এর উপর টর্ক উৎপন্ন হয়, আর টর্ক উৎপন্ন হয় রোটেট করে, আর রোটেট করার জন্য ও আবার উল্টো দিকে টুইস্টিং কাপল দেয়, এবং তারা দুজন যখন সেম হয়ে যায় তখন এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঠিক থাকে। আর এখান থেকে এই যে আয়নাটা, এখান থেকে আলো ফেলা হয়, সে আলোটা স্কেলে গিয়ে ধাক্কা মারে, আর স্কেলের কোন জায়গায় টাচ করা হয় সেই রিডিংটা মেপে নিই আমরা, দিয়ে সেক্ষেত্রে যে যে ক্যালকুলেশন সেগুলো বের করি, এবং খুব অল্প কারেন্ট মাপতে পারে ব্যালিস্টিক গ্যালভানোমিটার, ন্যানো অ্যাম্পিয়ার পর্যন্ত। এবার যখন সব জিরো করে দেওয়া হলো, তখন এবার কি হবে? তখন এবারে অরিজিনাল পজিশনে ফেরত আসবে। এবার হচ্ছে ক্রিটিক্যাল কেস, অরিজিনাল পজিশনে সে ফেরত আসতেই চায় না, দুলেই যায়। যদি প্র্যাকটিক্যাল করার অভ্যাস থাকে, মানে যদি ল্যাবে কোনোদিন যা, তাহলে দেখতে পাবি ব্যালিস্টিক গ্যালভানোমিটার এটা একটা প্রবলেম। যখনই আমি সব জিরো করে দিলাম ওখানে, তখন এই অরিজিনাল পজিশনে ফেরত আসছেই না, দুলেই যাচ্ছে, অসিলেট করেই যাচ্ছে। আর সেই অসিলেশনটা কমানো হয় এডি কারেন্টের মাধ্যমে। যদি এডি কারেন্ট তৈরি হয়, এখানে যে অ্যালুমিনিয়াম যে ওয়েন্ডিং থাকে, ফ্রেমটা যদি অ্যালুমিনিয়ামে করা হয়, তাহলে তার ওই ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে চেঞ্জ হয়। এখানে তো ম্যাগনেট রাখা আছে, তো ওই ফ্রেমটাকে কাঠের না করে ওটাকে অ্যালুমিনিয়াম দিয়ে করে দাও, তাহলে ওর মধ্যে দিয়ে প্রচুর এডি কারেন্ট তৈরি হবে, আর সে তার কারণকে বাধা দেবে, আর তার জন্য ওটা রোটেশনটা আস্তে 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 কমে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এটা সেটেল ডাউন করে যাবে। তো ভালো কলেজ যদি হয়, তাহলে এই এই মেটেরিয়ালটা খুব ভালো থাকে। যেমন আমার যেমন বিবি কলেজে পড়েছিল আসানসোলে, ওদের খুব ভালো অ্যাপারেটাস ছিল, যে যখনই আমি এটা জিরো করতে যাচ্ছি একদম ইনস্ট্যান্টেনিয়াসলি, জাস্ট সাম ফিউ সেকেন্ডের মধ্যে এটা জিরো হয়ে যাচ্ছিল। আর আমাদের লাভপুর কলেজে যে অ্যাপারেটাস, তাতে ওটা জিরো করতেই আমার 4-5 মিনিট লেগে যায়, জিরোই হতে যায় না, দুলেই যায়। আমি কতক্ষণ ওয়েট করবো একবার প্র্যাকটিক্যাল করার সময়? তো সেগুলো এডি কারেন্টের অনেক হেল্প আছে। কিন্তু আলটিমেটলি ইট ইজ দ্য জুল লস, হিট লস। তো এরকম ব্যাপার থাকে। আর কি করা হয় এবার, এইগুলো আমাদের কিছু কিছু জায়গা আমরা ট্রান্সফরমারে আমরা, এবং এই যে এডি কারেন্ট, তার জন্য ট্রান্সফরমার অনেক সময় পুড়েও যায়, প্রচুর হিট উৎপন্ন হয়, আমরা দেখি ট্রান্সফরমারে আগুন জ্বলছে। তো এর কারণও তাই, এরকম এডি কারেন্ট তৈরি হয় প্রচুর, বলে চেঞ্জ হয়। তো আমরা এডি কারেন্টটাকে চেক করি কিভাবে? ল্যামিনেটেড করে দিই, যে কারেন্টটাকে বেশি দূর ছড়াতে দিলে হবে না, তাহলে এটাকে কোট করে দাও, কোটিং করে দাও, তাহলে ওর ছড়িয়ে যাওয়ার চান্সটা কম, তো কম হিট উৎপন্ন হবে। আর হিস্টেরিসিস যেটা লস, সেইটাকে আমরা চেক করি কিভাবে? প্রপার মেটেরিয়াল চুজ করো, কার পারমিয়াবিলিটি